TCP protocol it's a protocol যেটা আমরা বলি it's a connection oriented reliable protocol. TCP protocol it's a connection oriented reliable protocol. কানেকশন ওরিয়েন্টেড যখনই আমরা বলি, কানেকশন ওরিয়েন্টেড যখনই আমরা বলছি তখনই আমাদের মাথায় আসে যে সুইচিং টেকনোলজিটা, তার নাম কি? তার নাম হচ্ছে সার্কিট সুইচিং টেকনোলজি। আমরা পড়েছি সার্কিট সুইচিং, মেসেজ সুইচিং, প্যাকেট সুইচিং, এসব সুইচিং টেকনোলজিস গুলো আমরা পড়েছি। তো TCP প্রোটোকল কিন্তু সার্কিট সুইচিং মেকানিজমে, মেনলি সার্কিট সুইচিং মেকানিজমে কাজ করে। মেনলি তার মানে এই নয় যে TCP প্যাকেট সুইচিং মেকানিজম সাপোর্ট করে না, সেটা ডিফারেন্ট ইস্যু, করে অন্যভাবে করে। বা TCP প্রোটোকল যেহেতু কানেকশন ওরিয়েন্টেড, তো আমাদের প্রথমেই মাথায় আসে যে ওটা সার্কিট সুইচিং মেকানিজমে কাজ করে। কানেকশন ওরিয়েন্টেড কথাটার মানে হচ্ছে এই যে বিফোর বিগিনিং অফ দি ট্রান্সমিশন between the sender and the receiver, the entire path should be established. Before beginning of the actual data transmission between the sender and the receiver, obviously sender and receiver directly connected থাকে না, তোরা জানিস তাদের মাঝখানে ইন্টারমিডিয়ারি নোডস থাকে। আমরা সেগুলো এই ডিক্সটার গ্রাফটার দিয়ে বোঝার চেষ্টা করেছিলাম যে কিরকম নোড টু নোড কমিউনিকেশনটা হয়। সো এই যে টোটাল পাথটা, এই টোটাল পাথটা বিটুইন সেন্ডার রিসিভার, যদি তাদের মধ্যে ইন্টারমিডিয়ারি আরো 4টে নোড থাকে, তাহলে টোটাল যে এস্টাবলিশমেন্ট অফ কানেকশন এটা আগে হয়ে যায়, তারপরে যেটা ট্রান্সমিশন শুরু হয়। সো দ্যাট ইজ দ্য বেসিক property of TCP. Okay, TCP is a connection oriented protocol. Not only that, TCP তার সঙ্গে যেটা করে, TCP আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে TCP ফুল ডুপ্লেক্স সার্ভিস প্রোভাইড করে। TCP কিন্তু ফুল ডুপ্লেক্স সার্ভিস প্রোভাইড করে। TCP হাফ ডুপ্লেক্স বা সিমপ্লেক্স তো নয়, হাফ ডুপ্লেক্স সার্ভিসও নয়, TCP কিন্তু ফুল ডুপ্লেক্স সার্ভিস প্রোভাইড করে। ফুল ডুপ্লেক্স সার্ভিস প্রোভাইড করে তার কারণ, তার মানে হচ্ছে, মানে সেটা কি ইমপ্লাই করে? সেটা ইমপ্লাই করে যে তুমি যখন TCP দিয়ে কমিউনিকেট করছো, তখন তুমি এবং তোমার যে রিসিভার এন্ড, তোমরা দুজনেই কিন্তু এট এ টাইম ডেটা সেন্ড এন্ড রিসিভ করতে পারছো। মানে ধরো এই মুহূর্তে যদি আমি ধরে নিই যে আমরা TCP কমিউনিকেশন ইউজ করছি, আমরা জানি না আলটিমেটলি আমাদের কি প্রোটোকল ইউজ হচ্ছে, সেটা আমাদের নেটওয়ার্ক জানে, হোয়াট এভার, কিন্তু যদি ধরে নিই আমরা TCP প্রোটোকল ইউজ করছি, তাহলে আমরা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনে আছি। সুতরাং আমরা একে অপরের সঙ্গে এট দ্য সেম টাইম, আমিও তোমাকে কিছু বলতে পারি, তুমি আমাকে বলতে পারো, আমরা দুজনে এট এ টাইম কথা বলতে পারি আমরা সবাই। তো এরকম ব্যাপার। তো যেটা হচ্ছে TCP ফুল ডুপ্লেক্স সার্ভিস প্রোভাইড করে। নেক্সট TCP আমি বলবো যে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে TCP খুব ভালো এরর কারেকশন ডিটেকশন মেকানিজম প্রোভাইড করে। এরর কারেকশন ডিটেকশন মেকানিজমটা প্রোভাইড করে TCP খুব ভালোভাবে। সো দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কে একজন এসে উপস্থিত হয়ে আছে, আমি একটু তাকে নিয়ে, হ্যাঁ। তো TCP খুব ভালো এরর ডিটেকশন কারেকশন মেকানিজমও প্রোভাইড করে। দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কিভাবে করে সেটা আমরা দেখবো। এছাড়াও TCP খুব ভালো কনজেশন কন্ট্রোল প্রোভাইড করে। কনজেশন কন্ট্রোল কথাটা আমি একটু বলে নিই। কনজেশন কন্ট্রোল আমার খেয়াল নেই, তোদেরকে আগে বলেছিলাম কিনা, আলোচনা করা হয়েছে কিনা খেয়াল নেই। কনজেশন কন্ট্রোল হচ্ছে যে ডেটা যদি নেটওয়ার্কটা যদি কোনো কারণে জ্যাম হয়, নেটওয়ার্কে যদি কোনো কারণে আমি দেখি, আমি কি করে বুঝবো আমার নেটওয়ার্কে কনজেশন হয়েছে? ভেরিয়াস ওয়েজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিরকম? যে ফার্স্ট হচ্ছে আমি এরকম দেখলাম যে আমি সেন্ডার এবং তুই রিসিভার, আমি তোকে জিজ্ঞাসা করছি কিরে বুঝেছিস, কিরে বুঝেছিস, তুই হয়তো অ্যান্সার দিচ্ছিস না, তোরা হয়তো অ্যান্সার দিচ্ছিস না। তার কারণ হচ্ছে যে হয়তো তোরা শুনতে পাচ্ছিস না, তার কারণ হচ্ছে যে আমার ডেটাটা তোদের কাছে পৌঁছচ্ছে না। সো এই যে আমার ডেটাটা তোদের কাছে পৌঁছচ্ছে না, এবং তোরা হয়তো আইদার শুনতে পেলি অনেক পরে অথবা শুনতে পেলি না, সুতরাং সেক্ষেত্রে আমাকে আবার বলতে হলো কি তোরা শুনতে পেয়েছিস। তো এই যে ব্যাপারটা, দিস ইজ অ্যান ইন্ডিকেশন অফ কনজেশন, মেবি ইজ অ্যান ইন্ডিকেশন অফ কনজেশন। এটা ডেটাটা আমি এবার এখানে আমারটা ভয়েস ডেটা, যেহেতু আমাদের ভয়েস ডেটা আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অন্যভাবে করে নিচ্ছি, কিন্তু যদি ভয়েস ডেটা না হয় নর্মাল ডেটা হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের বোঝার উপায় নেই যে তুমি পাচ্ছ কি পাচ্ছ না, বা পেলেও কখন পাচ্ছ। তো এইভাবে আমরা কনজেশনকে বেস করার চেষ্টা করি। তো জেনারেলি যেটা হয় সেটা হলো যে আমি যখন কোনো ডেটা, মানে সেন্ডার যখন কোনো ডেটা রিসিভারকে পাঠায়, রিসিভার সেন্ডারকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে আমি তোমার ডেটাটা পেয়েছি। এবার এই যে অ্যাকনোলেজমেন্ট, এই অ্যাকনোলেজমেন্টটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি অ্যাকনোলেজমেন্টটা নির্দিষ্ট টাইমে রিসিভারের কাছে আবার চলে আসে, তাহলে রিসিভার ধরে নেবে যে সেন্ডার ডেটাটা পেয়েছে, কোনো অসুবিধা নেই। যদি অ্যাকনোলেজমেন্টটা রিসিভারের কাছে নির্দিষ্ট টাইমে না এসে দেরিতে আসে, একটা নির্দিষ্ট টাইম থাকে রিসিভারের অ্যাকনোলেজমেন্টটা পাওয়ার জন্য, সেন্ডারের অ্যাকনোলেজমেন্টটা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে। মানে সেন্ডার ধরা যাক যে আমি, রিসিভার ধরা যাক যে তোরা,
আমি তোদেরকে একটা ডেটা সেন্ড করলাম, তোদের কাজ হচ্ছে তোদের এন্ড থেকে একটা অ্যাকনোলেজমেন্ট আমাকে প্রোভাইড করা। এই যে অ্যাকনোলেজমেন্টটা তোরা আমাকে প্রোভাইড করবি সেটা কতক্ষণের মধ্যে আসবে সেটা একটা প্রিডিফাইন্ড টাইম ফিক্স করা আছে, যে এই ধরা যাক 5 সেকেন্ডের মধ্যে অ্যাকনোলেজমেন্ট আসবে, 10 সেকেন্ডের মধ্যে অ্যাকনোলেজমেন্ট আসবে। এবার তারপরে কিছু কিছু নিয়ম বলা আছে যে যদি 10 সেকেন্ডের পরে অ্যাকনোলেজমেন্ট না আসে তাহলে কি করতে হবে। তাহলে যদি 10 সেকেন্ডের পরে অ্যাকনোলেজমেন্ট না আসে তাহলে এদের আর 10 সেকেন্ডের মধ্যে যদি অ্যাকনোলেজমেন্ট না আসে তাহলে কি করতে হবে, 10 সেকেন্ডের মধ্যে যদি অ্যাকনোলেজমেন্ট না আসে তাহলে একসঙ্গে জয়েন কর বাবা, নাহলে মুশকিল হয়ে যায়, এক এক করে আসলে মুশকিল, অ্যাটেন্ডেন্সে গন্ডগোল হয়ে যাচ্ছে। 10 সেকেন্ডের মধ্যে যদি অ্যাকনোলেজমেন্ট না আসে তাহলে যেটা হতে পারে, 10 সেকেন্ডের মধ্যে যদি অ্যাকনোলেজমেন্ট না আসে তাহলে যেটা হতে পারে সেটা হলো যে সেন্ডার ধরে নেবে যে রিসিভার ডেটাটা পায়নি। ওকে, তাহলে সেক্ষেত্রে সেন্ডার কি করবে, সেক্ষেত্রে সেন্ডার ডেটাটাকে আবার রিসেন্ড করবে, সেম ডেটা আবার রিসেন্ড করবে। ওকে, বুঝতে পারছি, সেন্ডার ডেটাটাকে আবার রিসেন্ড করবে। এই যে রিসেন্ড করলো, এই রিসেন্ড করার পরেও কিন্তু সিনারিও বাকি আছে। কিরকম, এই ধরা যাক যে রিসেন্ড করলো, কিন্তু রিসেন্ড করার পরে দেখা গেল যে ডেটাটা হয়তো অ্যাকচুয়ালি রিসিভারের কাছে পৌঁছেছিল, ডেটার যে অ্যাকনোলেজমেন্ট যেটা রিসিভার সেন্ডারকে দেওয়ার কথা সেই অ্যাকনোলেজমেন্টটা ফেল করেছিল। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে যে সেকেন্ড যে রিট্রান্সমিটেড ডেটাটা সেম ডেটা আবার রিট্রান্সমিট করলো সেন্ডার, সেটা যদি আবার সেন্ডার রিসিভারকে পাঠায় তাহলে কি হবে, ডুপ্লিকেট ডেটা অ্যাক্সেস হবে। তাহলে কি হবে, ওটা ডুপ্লিকেট ডেটা হয়ে যাবে। ডুপ্লিকেট ডেটা রিসিভার অ্যাকসেপ্ট করবে না, রিসিভার সেক্ষেত্রে ডুপ্লিকেট ডেটাটাকে ড্রপ করে দেবে। এবং স্যার এখানটা আরেকবার বলুন। হ্যাঁ, আমি আরেকবার বলছি, সেটা হলো এই, ধরা যাক যে সেন্ডার রিসিভারকে ডেটা সেন্ড করছে, নিয়ম হচ্ছে এইটা যে সেন্ডার রিসিভারকে ডেটা সেন্ড করার পরে রিসিভার সেন্ডারকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, যে যাতে লেখা থাকবে যে হ্যাঁ তোমার ডেটা আমি পেয়েছি। এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। এবার এই অ্যাকনোলেজমেন্টটা পাওয়ার একটা প্রিডিফাইন্ড টাইম আছে, মানে একটা প্রিডিফাইন্ড টাইম সেন্ডার ওয়েট করবে একটা প্রিডিফাইন্ড টাইম, যে রিসিভার এই টাইমের মধ্যে আমার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। সেই টাইমটা হতে পারে 5 সেকেন্ড, হতে পারে 10 সেকেন্ড, হতে পারে 5 মাইক্রোসেকেন্ড, ডিপেন্ডিং আপন দ্য নেটওয়ার্ক। ওকে, তো এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, যেখানে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠালে রিসিভার সেন্ডারকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেয়ার ইজ নো প্রবলেম, ইট ইজ এ নর্মাল অপারেশন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাদ সাধবে হচ্ছে যদি এইটার মধ্যে কোনো একটা জিনিস না ঘটে তাহলেই হচ্ছে প্রবলেম। সেটা কি রকম, সেটা হলো এই যে ধরা যাক যে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠালো, ঠিক আছে, সেন্ডার রিসিভারকে ডেটা পাঠালো, তাহলে এবং রিসিভার সেন্ডারকে যে অ্যাকনোলেজমেন্ট পাঠালো, এইগুলোর মধ্যে অ্যাবনর্মাল কি কি হতে পারে আমরা সেই সিচুয়েশনগুলো আগে দেখে নিই। এগুলোর মধ্যে অ্যাবনর্মাল কি কি হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে ফার্স্ট অফ অল সেন্ডার যে রিসিভারকে ডেটা পাঠাচ্ছে সেই ডেটাটা, সেন্ডার রিসিভারকে যখন ডেটা পাঠাচ্ছে সেই ডেটাটা লস হলো। এটা একটা পয়েন্ট, একটা প্রবাবিলিটি, একটা চান্স যে সেন্ডার রিসিভারকে যে ডেটা পাঠাচ্ছে সেই ডেটাটা লস হলো, এটা একটা চান্স। নেক্সট চান্স হচ্ছে রিসিভার ডেটা রিসিভ করার পর যে অ্যাকনোলেজমেন্টটি সেন্ডারকে পাঠাচ্ছে সেই অ্যাকনোলেজমেন্টটা লস হলো, সেন্ডারের কাছে পৌঁছলো না। তো এটা আরেকটা চান্স, আরেকটা প্রবাবিলিটি। ঠিক আছে, আমি আপাতত দুটো নিয়ে ধরে এগোই। আরেকটা প্রবাবিলিটি আছে, সেটা হলো এই যে রিসিভার সেন্ডারকে যে অ্যাকনোলেজমেন্টটা পাঠাচ্ছে সেটা ডিলে হলো, আসতে ডিলে হলো, রিসিভারের কাছে সেন্ডারের কাছে আসতে ডিলে হলো, দেরি হলো। এটা আরেকটা প্রবাবিলিটি। এই তিনটে প্রবাবিলিটি মোটামুটি হতে পারে। একটা হচ্ছে সেন্ডার যখন রিসিভারকে ডেটা পাঠাচ্ছে সেই ডেটাটা লস হলো সামহাউ ইন বিটুইন ইন দ্য নেটওয়ার্ক, এটা একটা। আরেকটা হচ্ছে রিসিভার যখন সেন্ডারকে অ্যাকনোলেজ করছে সেই অ্যাকনোলেজমেন্টটা লস হলো, এটা একটা। আরেকটা হচ্ছে এই অ্যাকনোলেজমেন্টটা ডিলে হলো, মানে প্রিডিফাইন্ড টাইমের পরে এলো, আগে প্রিডিফাইন্ড টাইমের মধ্যে আসলো না, পরে এলো। তো এই চান্সগুলো হতে পারে। এবার কোন ক্ষেত্রে কি 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 আমরা রেডি, কোন ক্ষেত্রে আমরা কি রেমেডি নেব, কোন ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব। প্রথম ক্ষেত্রটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে যে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাচ্ছে এবং সেই ডেটাটা লস হয়েছে। ঠিক, সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাচ্ছে, সেই ডেটাটা লস হয়েছে। তাহলে সেন্ডার যখন রিসিভারকে ডেটা পাঠাচ্ছে এবং সেই ডেটাটা লস হলো, তাহলে সেন্ডার তো ডেটাটা পাঠিয়ে দিয়েছে, সেন্ডার তো জানে না ডেটা লস হয়েছে, সেন্ডারের ডেটা লস হচ্ছে নেটওয়ার্কে, সেন্ডারও জানে না ডেটা লস হয়েছে, রিসিভারও জানে না কি বৃত্তান্ত। যতক্ষণ না রিসিভার সেন্ডার কি জানে, সেন্ডার জানে আমি ডেটা পাঠালাম, রিসিভার যদি অ্যাকনোলেজমেন্ট পাঠায় তাহলে আমি বুঝবো ডেটা পৌঁছেছে, যদি না পাঠায় তাহলে আমি বুঝবো ডেটা পৌঁছয়নি। এই হচ্ছে গল্প। তাহলে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠিয়েছে, দিয়ে অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করছে।
এবার এই অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করার একটা প্রিডিফাইন্ড টাইম আছে, উইদিন দ্যাট প্রিডিফাইন্ড টাইম যদি অ্যাকনোলেজমেন্ট এসে পৌঁছয় তাহলে তো ওকে, তাহলে যদি না পৌঁছয় তাহলে এক্ষেত্রে কি হবে, যেহেতু ডেটাটা লস হয়েছে তাহলে অ্যাকনোলেজ নিশ্চয়ই রিসিভার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে না, রিসিভার তো ডেটা পায়নি, তাহলে কিসের অ্যাকনোলেজমেন্ট পাঠাবে না। তাহলে সেন্ডার কি করছে, অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করছে প্রিডিফাইন্ড টাইম, যতক্ষণ টাইমটা ফিক্স করা আছে 5 সেকেন্ড টাইম ওয়েট করার কথা, ওর 5 সেকেন্ড টাইম ওয়েট করলো, 5 সেকেন্ডের পরে যেটা ও সেন্ডারের থেকে রিসিভারের থেকে অ্যাকনোলেজমেন্ট পেলো না, যখন পেলো না ও কি বুঝলো, ও বুঝলো যে ডেটা পৌঁছয়নি ভাই, আমার ডেটা রিসিভারের কাছে পৌঁছয়নি, তাহলে ও কি করবে, ডেটাটাকে আবার রিসেন্ড করবে, ওই যে ডেটাটা সেটাকে আবার রিসেন্ড করবে, আবার পাঠাবে, সেম ডেটা আবার পাঠাবে। এবার এক্ষেত্রে একটা ঘটনা আছে, রিসেন্ড করলো, ডেটা পাঠালো, এই জায়গাটায় কোনো আপাত দৃষ্টিতে কোনো অসুবিধা নেই, এই যে সিচুয়েশনটা এই জায়গাটায় আপাত দৃষ্টিতে কোনো অসুবিধা নেই, যেটা পৌঁছয়নি তাই জন্য রিসিভারকে অ্যাকনোলেজমেন্ট পাঠায়নি, সেন্ডার তাই ডেটাটাকে আবার রিসেন্ড করেছে, এই অবধি ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে ধর এরকম যদি হয় যে ডেটাটা পৌঁছেছে কিন্তু রিসিভার যখন সেন্ডারকে অ্যাকনোলেজ করছিল সেই অ্যাকনোলেজমেন্টটা লস হয়েছে, ঠিক আছে, রিসিভার সেন্ডারকে যে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছিল সেই অ্যাকনোলেজমেন্টটা লস হয়েছে, তাহলে যদি সেই অ্যাকনোলেজমেন্টটা লস হয় রিসিভারের কাছে কিন্তু ব্যাপারটা একই, সরি সেন্ডারের কাছে কিন্তু ব্যাপারটা একই, নট রিসিভার, সেন্ডারের কাছে কিন্তু ব্যাপারটা একই, সেন্ডার কিন্তু অ্যাকনোলেজমেন্ট বোঝে, সেন্ডার বুঝছে অ্যাকনোলেজমেন্ট হলে ডেটা পৌঁছেছে, অ্যাকনোলেজমেন্ট না হলে ডেটা পৌঁছয়নি, তাহলে যখন ওই রিসিভারের অ্যাকনোলেজমেন্ট ডেটা কিন্তু পৌঁছে গেছে রিসিভারের কাছে, কিন্তু রিসিভার তারপরে যখন অ্যাকনোলেজ করছিল ওটাও তার একটা ইনফরমেশন, সেটাও তো আসবে নেটওয়ার্ক দিয়ে, সেই নেটওয়ার্ক দিয়ে যখন সেটা আসছিল সেই ডেটাটা সেই অ্যাকনোলেজমেন্ট ফিল্ডটা লস হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেন্ডারের কাছে কিন্তু ব্যাপারটা একই, সেন্ডার কিন্তু ভাবছে যে ডেটাটা লস হয়েছে, ডেটাটা মানে ওই যে ইনফরমেশনটা যেটা পাঠিয়েছিল সেটা লস হয়েছে, তাহলে সেন্ডার কি করবে, সেন্ডার আবার রিট্রান্সমিট করবে ওটাকে আবার রিট্রান্সমিট করবে, কিন্তু রিসিভার তো ওই ডেটাটাকে রিসিভ করেছিল, রিসিভার তো ডেটাটা পেয়েছে, রিসিভার তো জানে ও ডেটাটা পেয়েছে, ওর অ্যাকনোলেজমেন্টটা লস হয়েছে, তাহলে রিসিভারের তখন কাজ হচ্ছে ওই যে ডেটাটা যেটা আরেকবার সেন্ডার পাঠাচ্ছে ওটা তো ডুপ্লিকেট ডেটা, রিসিভারের কাজ হচ্ছে ওই ডেটাটাকেও ড্রপ করা, ওই ডেটাটাকে কিন্তু রিসিভ করবে না, ওই ডেটাটাকেও ড্রপ করে দেবে, তাহলে এইটা একটা ঘটনা। আর একটা সিচুয়েশন কি হতে পারে, আরেকটা সিচুয়েশন এরকম হতে পারে যে অ্যাকনোলেজমেন্টটা ডিলে হলো, রিসিভার সেন্ডারকে যে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছিল সেই অ্যাকনোলেজমেন্টটা প্রিডিফাইন্ড টাইম 5 সেকেন্ডের মধ্যে না পৌঁছে 10 সেকেন্ডের পরে পৌঁছেছে, 5 সেকেন্ডের পরে পৌঁছেছে, 6 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড হোয়াটএভার যখন খুশি একটা পৌঁছেছে, তো সেক্ষেত্রেও কিন্তু রিসিভারের সেন্ডারের কাছে কিন্তু ব্যাপারটা একই, সেন্ডার কিন্তু দেখছে যে অ্যাকনোলেজমেন্ট আসছে না মানে ডেটা পৌঁছয়নি, সেন্ডার কিন্তু আবার ডেটা সেন্ড করবে এবং একইভাবে রিসিভার কিন্তু ওটাকে ড্রপ করবে যদি রিসিভার প্যাকেটটা অলরেডি পেয়ে গিয়ে থাকে। তাহলে এইভাবে জেনারেলি আমরা কনজেশন কন্ট্রোল এবং ফ্লো কন্ট্রোল, আমরা এটাকে আরো প্রপারলি বলি ফ্লো কন্ট্রোলটাকে আমরা হ্যান্ডেল করি। ফ্লো কন্ট্রোল মানে ফ্লো কন্ট্রোলের ডেফিনেশন হচ্ছে হাউ মাচ ডেটা ইউ ক্যান সেন্ড বিফোর গেটিং অ্যান অ্যাকনোলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার, হাউ মাচ ডেটা সেন্ডার ক্যান সেন্ড বিফোর গেটিং অ্যান অ্যাকনোলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার, সো দ্যাট ইজ অ্যাবাউট ফ্লো কন্ট্রোল। এবং সেই ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোল এই সমস্ত জিনিসগুলো টিসিপিতে, আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে টিসিপিতে এই জিনিসগুলো খুব ভালো করে হ্যান্ডেল করা হয়। এবং তার সঙ্গে টিসিপি আরেকটা জিনিস খুব ভালো করে হ্যান্ডেল করে, সেটার নাম হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। টিসিপি কানেকশন কোয়ালিটি অফ সার্ভিস গ্যারান্টি করে। হোয়াট ইজ কোয়ালিটি অফ সার্ভিস? কোয়ালিটি অফ সার্ভিস মানে, আগে তুমি বলছিলাম তোদের না কাজে চাইও, কোয়ালিটি অফ সার্ভিস মানে হচ্ছে যেখানে জিটার বা ডিলে এগুলো কম থাকবে এবং ব্যান্ডউইথটা বেশি থাকবে। জিটার মানে হচ্ছে ভ্যারিয়েশন ইন ডিলে বিলং টু দ্য সেম ফ্লো অফ দ্য নেটওয়ার্ক অ্যাকচুয়ালি। মানে তার মানে কি, তার মানে হচ্ছে ধরা যাক সেন্ডার এ থেকে রিসিভার বি, আমার থেকে তোদের কাছে মেসেজ যাচ্ছে, প্যাকেটের আকারে যাচ্ছে, তো মেসেজগুলো প্যাকেটের আকারে যাচ্ছে। তো আমাদের ধরে নিলাম আমাদের এই যে কমিউনিকেশনটা হচ্ছে এটা যদি প্যাকেট সুইচিং কমিউনিকেশন হয়, আমাদের এই কমিউনিকেশনটা যদি প্যাকেট সুইচিং কমিউনিকেশন হয়, তাহলে সেক্ষেত্রে তোর আর আমার মধ্যে, তোদের আর আমার মধ্যে বিভিন্ন অল্টারনেটিভ রুট আছে, তোর আর আমার মধ্যে মোর দ্যান ওয়ান অল্টারনেটিভ রুট আছে, ঠিক আছে? তোর আর আমার মধ্যে মোর দ্যান ওয়ান অল্টারনেটিভ রুট আছে। এই যে মোর দ্যান ওয়ান অল্টারনেটিভ রুট, আমার যে ভয়েসটা, এই ভয়েসটা তো প্যাকেটে ভেঙে যাচ্ছে, যেহেতু প্যাকেট সুইচিং হয় প্যাকেটে ভেঙে যাচ্ছে, তাহলে যেমন এই এটিএম এর সেল দেখেছিলাম সেরকম, তো প্যাকেটে ভেঙে যাচ্ছে, তাহলে বিভিন্ন প্যাকেটগুলো বিভিন্ন ওয়ে দিয়ে, বিভিন্ন রুট দিয়ে আমার থেকে তোদের কাছে পৌঁছচ্ছে। যেহেতু অল্টারনেটিভ রুট আছে, তাহলে বিভিন্ন প্যাকেটগুলো বিভিন্ন রুট দিয়ে আমার থেকে তোদের কাছে পৌঁছচ্ছে। এই যে বিভিন্ন প্যাকেটগুলো বিভিন্ন রুট দিয়ে আমার থেকে তোদের কাছে পৌঁছচ্ছে, এর ফলে কি হতে পারে? এর ফলে এটা হতে পারে
যে আমার আগের কথাটা তুই পরে শুনলি, পরের কথাটা আগে শুনলি। তার কারণ হচ্ছে আমার যে ডেটাটা এটা তো প্যাকেটে ভেঙেছে, এবার যে প্যাকেটটা আগে ছিল সেটা হয়তো এমন একটা রূপ দিয়ে গেল যেটা অনেক লেন্দি রুট, অথচ তার পরের যে প্যাকেটটা সেটা হয়তো এমন একটা রুট দিয়ে গেছে যেটা শর্টেস্ট রুট। তো যেহেতু যেটা শর্টেস্ট রুট দিয়ে গেছে সেটা আগে এসে তোর কাছে পৌঁছবে, যেটা লেন্দি রুট দিয়ে গেছে সেটা পরে এসে পৌঁছবে। So this is a problem basically. So this is the problem. You will obviously admire that this is a problem. You can understand that this is a problem. এক এক করে আসছে, একটা করে আসলে আমি কতবার করে ক্লাস নেব না তোদেরকে অ্যালাউ করবো? পুরি বাবারে। Okay. So this is a problem. যে আগের প্যাকেটটা যদি পরে এসে পৌঁছয়, পরের প্যাকেটটা যদি আগে এসে পৌঁছয়, তাহলে অবভিয়াসলি এটা একটা প্রবলেম। তাহলে এইটা টিসিপির একটা, তুই বলতে পারিস টিসিপি কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করে, এটা একটা ঘটনা। তাহলে টিসিপি কি করছে, টিসিপিতে এই যে ঘটনাটির কথা আমি বললাম, এই যে আগের প্যাকেটটি পরে এসে পৌঁছচ্ছে, পরের প্যাকেটটি আগে এসে পৌঁছচ্ছে, এই যে ঘটনাটির কথা আমি তোকে বললাম, টিসিপিতে জেনারেলি এরকম ঘটনা ঘটবে না। টিসিপিতে জেনারেলি এরকম ঘটনা ঘটবে না, সেই জন্যই টিসিপি কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে? আর এই যে আগের প্যাকেট পরে এসে পৌঁছলো, পরের প্যাকেট আগে এসে পৌঁছলো, এই ব্যাপারটাকে বলা হয় জিটার। এই ঘটনাটার নাম হচ্ছে জিটার, JITTER, জিটার। দিস ইজ নোন অ্যাজ জিটার। ওকে, সো সেই জন্য আমরা এই বলতে পারি যে টিসিপিতে কোয়ালিটি অফ সার্ভিসটা প্রোভাইড হয়, টিসিপি কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করে। ওকে, এর সঙ্গে আরেকটা কি করে সেটা হচ্ছে ডিলে। ডিলেটাও মিনিমাম হয়। ডিলে মানে আমি যে কথাটা তোকে বলছি তোর কাছে পৌঁছতে কয়েক সেকেন্ড সময় লাগছে, এই যে কয়েক সেকেন্ড এটা যদি বেড়ে যায়, টাইমটা যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি প্রবলেম। এবং সেটা যদি রিয়েল লাইফ ট্রান্সমিশনটা এক্ষেত্রে হচ্ছে, এখন আমরা রিয়েল লাইফ ট্রান্সমিট করছি, আমরা তো রিয়েল টাইম ট্রান্সমিট করছি, এটাকে আমরা রিয়েল টাইম ট্রান্সমিশন বলছি। তুই আমি আমরা যে তোরা এবং আমরা যে ইন্টারঅ্যাক্ট করছি, এটা তো রিয়েল টাইম ইন্টারঅ্যাকশন। এটা তো এরকম নয় যে আমি রেকর্ড করে রেখেছি সেই ভিডিওটা তোকে আমি শোনাচ্ছি, তা তো নয়। এটা হচ্ছে রিয়েল টাইম ট্রান্সমিশন। তাহলে রিয়েল টাইম ট্রান্সমিশন, ধরা যাক যে এই ক্রিকেট খেলা হচ্ছে, রিয়েল টাইম ট্রান্সমিশন। এই যে আগের দিন বলছিলাম বোধহয় যে সচিন বা বিরাট কোহলি দেখা গেল যে আগে ব্যাট চালালো আর বোলার এসে বল করলো পরে। তো রিয়েল লাইফ ট্রান্সমিশনে এটা অ্যালাউড নয়। রিয়েল লাইফ ট্রান্সমিশনে এর জন্য জিটার অ্যালাউড নয়। আগের প্যাকেটকে আগেই আসতে হবে, পরের প্যাকেটকে পরেই আসতে হবে। তো রিয়েল লাইফ ট্রান্সমিশনে জিটার অ্যালাউড নয়, ডিলে শুড বি মিনিমাম। তো এই সমস্ত জিনিসগুলোকেই অ্যাজ এ হোল আমরা বলি কোয়ালিটি অফ সার্ভিস, যেটা টিসিপি প্রোভাইড করে। টিসিপি কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করে। তো এই ব্যাপারগুলো হলো টিসিপি। এবং তার সঙ্গে টিসিপি একটা কি করছে, এরর কারেকশন, এরর ডিটেকশন কিভাবে করে, বিভিন্ন মেথড আছে, মেথডোলজিস আছে। যেমন একটার নাম হচ্ছে চেকসাম, একটা মেথডের নাম হচ্ছে চেকসাম দিয়ে টিসিপি এরর কারেকশন, এরর ডিটেকশন করে। চেকসাম তোদের বোধহয় সিলেবাসে নেই বলে আমি করাইনি, দেখি যদি পারি আজকে একটু দেখিয়ে দিচ্ছি। সো এভাবে এরর ডিটেকশন, এরর কারেকশন মেকানিজম টিসিপি প্রোভাইড করে। তোদের সিলেবাসে কি আমি এরর ডিটেকশন কারেকশন করিয়েছিলাম? খেয়াল নেই, তোদের বোধহয় নেই। না, তোদের এই সবগুলো নেই, এরর ডিটেকশন কারেকশন তোদের নেই, যার জন্য করাইনি আমি। ঠিক আছে, আমি একটু বলে দেবো, তা না হলে বুঝতে হয়তো একটু অসুবিধা হবে। সামান্য একটু বলে দেবো জিনিসগুলো কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। এইভাবে আমরা টিসিপির ক্ষেত্রে আমরা এভাবে কাজ করি। আর ইউডিপির ক্ষেত্রে আমরা কি করি, ইউডিপিটা কিরকম জিনিস, ইউডিপি হচ্ছে, তাহলে তার মানে কি টিসিপি সম্বন্ধে কি বুঝলাম? টিসিপি সম্পর্কে বুঝলাম যে টিসিপি হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ এবং রিলায়েবল প্রোটোকল। টিসিপিতে কিন্তু সবকিছু ঘটনায় টিসিপি কিন্তু সব দিকে নজর রেখে চলে। ও খুব রিলায়েবিলিটি প্রোভাইড করে, ও কনজেশন কন্ট্রোলকে হ্যান্ডেল করে, ও এরর ডিটেকশন কারেকশনকে ম্যানেজ করে। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো টিসিপি করে থাকে। ইউডিপি কি করে? অন দ্য আদার হ্যান্ড, ইউডিপি একই জায়গায় বসে আছে। ইউডিপিও ট্রান্সপোর্ট লেয়ারের একটি প্রোটোকল। ঠিক আছে, ইউডিপি অন দ্য আদার হ্যান্ড কি করে? ইউডিপি অত সবকিছু মেনে চলে না। ইউডিপি অত সবকিছু নিয়মকানুন পালন করে চলে না। ইউডিপি কি করে? ইউডিপি হচ্ছে
ও যেটা করে যেটা হচ্ছে ধরো ইউডিপি, আমরা যদি এই সেম যে কমিউনিকেশনটা আমরা করছি, জেনারেলি এই ধরনের কমিউনিকেশন ইউডিপি দিয়ে হয়। তো এই ধরনের কমিউনিকেশন আমরা টিসিপি ইউজ করি না, আমরা মানে আমাদের নেটওয়ার্ক এটা ইউডিপি ইউজ করে। তার কারণ হচ্ছে এটা যে ইউডিপি তে আমরা যে কমিউনিকেশনটা করি, এই কমিউনিকেশনটা অনেক ফাস্টার হয় দ্যান টিসিপি। ইউডিপি তে অনেক ফাস্টার হয় দ্যান টিসিপি। তাহলে ইউডিপির প্রবলেম কোথায়? ইউডিপির প্রবলেম বলে কিছু নয়, ইউডিপি যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে মোর ক্যাজুয়ালি, ইউ ক্যান সে ইউডিপি ওয়ার্কস মোর ক্যাজুয়ালি ইন দ্যাট সেন্স যে ইউডিপি তে যদি কোনো প্যাকেট ড্রপ করে, ধরা যাক যে আমি তোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, এই যে ইন্টারাকশনটা হচ্ছে এতে পার সেকেন্ডে হচ্ছে 30 ফ্রেমস আর গোয়িং ফ্রম মাই এন্ড টু ইউর এন্ড, পার সেকেন্ডে 30 ফ্রেমস অ্যাট লিস্ট, বিকজ পার সেকেন্ডে 30 ফ্রেম না হলে এই যে মুভিং ব্যাপারটা এটা আমাদের চোখের মধ্যে আসে না, আমাদের চোখের ফিলিংস এ আসে না। তো পার সেকেন্ডে অ্যাট লিস্ট 30 ফ্রেমস আর গোয়িং ফ্রম মাই এন্ড টু ইউর এন্ড। নাও এই পার সেকেন্ডে 30 ফ্রেমের মধ্যে প্রতি সেকেন্ডে 30 ফ্রেম, 30 সেকেন্ডসটা কি বললেন? পার সেকেন্ডে 30, হ্যাঁ মিনিমাম 30 না হলে, মিনিমাম 30 সেকেন্ড না হলে এই যে মুভিং যে ফিলিংসটা, এই যে আমার যে মুখটা তুই দেখছিস যে নড়ছে, আমার হাতটা আমি যে নাড়াচ্ছি, এই যে মুভিং ফিলিংসটা, এই মুভিং ফিলিংসটা তোর চোখে ধরা পড়বে না, বুঝতে পারছিস? মুভিং ফিলিংটা তোর চোখে আসবে না, ঠিক আছে? তোর মনে হবে এটা স্টিল ফটো, মানে যদি পার সেকেন্ডে 30 কম হয় তাহলে মনে হবে আটকে আটকে যাচ্ছে, বা এই যে আমি দাঁড়িয়ে গেলাম, এই যে মানে আমি চুপ করে বসে আছি, যেমন এরকম আমি আটকে গেলাম। এটা হচ্ছে পার সেকেন্ডে 30, মিনিমাম পার সেকেন্ডে 30 ফ্রেম যখন আমার চোখের সামনে দিয়ে সরে তখন আমার কাছে মুভিং এটা আসে। এই যে আমাদের যে ছবি তোলা হয়, ছবিটার মানে ছবিটাও কিন্তু এরকমই হয়, মানে পার সেকেন্ডে 30 ফ্রেমস পর পর ছবি তুলে সেটাকে কিন্তু পর তুই একটা কাজ করবি, যে দেখবি ট্রেনে অনেক সময় বিক্রি হয় যে একটা কিছু সেই সরে যাচ্ছে, ওই পর কথাগুলো উল্টাচ্ছে, তো ওইটার বেসিক ব্যাপারটা ওই রকম। পার সেকেন্ডে 1 সেকেন্ডে 30 বেশি যদি পরপর এরকম সরতে থাকে তাহলে আমার এরকম মনে হয়। যত বেশি ফ্রেম সরবে পার সেকেন্ডে তত বেশি এরকম মুভিং ফিলিংসটা আসবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি প্রতি সেকেন্ড ছবিটা উঠছে, প্রতি সেকেন্ডে না, অ্যাকচুয়ালি প্রতি পিকো সেকেন্ড, প্রতি ন্যানো সেকেন্ডে এই ছবিটা উঠছে। সেই ন্যানো সেকেন্ডের ছবিটাকে আমি পরপর যদি ছাড়ি একসঙ্গে, তাহলে কি হবে? এই মুভিংটা আসছে পরপর, মনে হচ্ছে এরকম সরে যাচ্ছে জিনিসটা। তো ব্যাপারটা এরকম। তো এই যে ব্যাপারটা যে আমরা যে তোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, আমরা যে ইন্টারঅ্যাক্ট করছি সবাই, এই যে ইন্টারাকশনে যদি পার সেকেন্ডে 30 বদলে ধরা যাক যে 25, কোনো জায়গায় হয়তো 5টা ফ্রেম ড্রপ হলো, কোনো জায়গায় হয়তো 2টো ফ্রেম ড্রপ হলো, কোনো জায়গায় কোনো সেকেন্ডে হয়তো 1টা ফ্রেম ড্রপ হলো, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ম্যাটার। 1টা ফ্রেম বা 2টো ফ্রেম লস হলে অত ধরা যায় না, চোখে অত ধরতে পারবে। সামান্য একটা পিকো সেকেন্ডের জন্য ছবিটা আটকে গেছিল, তোর পিকো সেকেন্ড তোর চোখে থোড়ি না ধরা পড়বে। তো 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 পার সেকেন্ডে 30 বদলে যদি 29 হয়, 28 হয়, ইট ইজ অ্যাডমিসেবল, ইট ইজ অ্যালাউড, ঠিক আছে? এটা নিয়ে আমাদের বিশেষ মাথা ঘামানোর কিছু নেই। সেজন্য আমরা ধরা যাক যে ইউটিউব থেকে সিনেমা ডাউনলোড করছি, তো তখন সেই সিনেমার যে পার সেকেন্ডে তো 30 ফ্রেম করে মানে আমার ফ্রেমগুলো ডাউনলোড হচ্ছে, তো পার সেকেন্ডে 30 ফ্রেম ডাউনলোড হতে হবে তা কিন্তু নয়, মানে পার সেকেন্ডে 30 ফ্রেম মুভ করবে। তো এই যে আমি যখন আগে দেখছি, তো পার সেকেন্ডে 30 জায়গায় আমি তো 28, 29, 27 পেলাম, তো আমার চোখে ধরা পড়বে না, কারণ ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার, আমার চোখে ধরা পড়বে না। তো ইউডিপি এইভাবেই কাজ করে। ইউডিপি বলে যে যদি কোনো ডেটা লস হয়, যদি কোনো লস হয়, সিম্পলি ওটাকে ড্রপ করে দাও। যদি কোনো প্যাকেট এরর আকার করে, সিম্পলি ওই প্যাকেটটাকে ড্রপ করে দাও, ইউ মুভ অন, তুমি পরেরটাই চলে যাও, তুমি ওটার জন্য আটকে থেকো না। টিসিপি হলে তা করতো না, টিসিপি হলে কিন্তু এটাকে রেকটিফাই করার চেষ্টা করতো, ওটাকে রিকভার করার চেষ্টা করতো, ওই যে এরর প্যাকেটটাকে বা ড্রপ প্যাকেটটাকে রিকভার করার চেষ্টা করতো। টিসিপি তা করবে না, ইউডিপি তা করবে না। ইউডিপি কি করবে? ইউডিপি সিম্পলি ইট উইল মুভ অন। একটা প্যাকেট ড্রপ হয়েছে, 2টো প্যাকেট ড্রপ হয়েছে, হতে দাও, তুমি মুভ করো। তাহলে সেই জন্য যে ক্ষেত্রে আমার কোয়ালিটি অফ সার্ভিস অত ম্যাটার করে না, যেরকম ধরনের কমিউনিকেশনে আমার কোয়ালিটি অফ সার্ভিস অত ম্যাটার করে না, যেরকম ধরনের কমিউনিকেশনে আমার একটু আধটু এরর অ্যালাউড, সেরকম ধরনের কমিউনিকেশনের জন্য ওইটা ইউজ ইউডিপি। সেরকম ধরনের কমিউনিকেশনে যদি আমি আবার টিসিপি ইউজ করতে যাই, তাহলে কিন্তু আমার যেহেতু টিসিপি অনেক স্লোয়ার দ্যান ইউডিপি, এই কারণে যেহেতু তাকে অনেক বেশি কাজ করতে হয় টিসিপি কে ইউডিপির তুলনায়, সেজন্য টিসিপি অনেক স্লোয়ার। তো সেই কারণে তখন কিন্তু ওই যে বলছি যে ধরা যাক যে মুভি আমরা সিনেমা দেখছি বা আমরা খেলা দেখছি, এই ক্ষেত্রে যদি আমাদের টিসিপি ইউজ করতে হতো তাহলে কিন্তু আমার ট্রান্সমিশনটা অনেক ডিলে হতো, কোয়ালিটি অফ সার্ভিস বজায় রাখা মুশকিল, ট্রান্সমিশনটা অনেক ডিলে হতো। রাদার কোয়ালিটি অফ সার্ভিস আরো থাকতো, কিন্তু ট্রান্সমিশনটা ডিলে, থিওরিটিক্যালি কোয়ালিটি অফ সার্ভিস আরো থাকতো, কিন্তু মানে তুই আগের ওভারটা পরে মানে 5 মিনিট পরে দেখছিস, এইটা তো অ্যালাউড নয়। এটা তো আমরা তো মানে রিয়েল লাইফ তাহলে তো হলো না, রিয়েল টাইম তাহলে তো হলো না।
রিয়েল টাইম ট্রান্সমিশন যেটাকে বলে হলো, সেটা হলো না। তাহলে সেই জন্য আমরা সেরকম ধরনের কমিউনিকেশনের জন্য ইউডিপি ইউজ করি, টিসিপি নয়, ইউডিপি। কিন্তু আবার তুই যদি বলিস যে আমি এটিএম থেকে ট্রানজাকশন করছি, আমি এটিএম থেকে টাকা তুলছি, সেক্ষেত্রে আমি ইউডিপি ইউজ করবো, সেটাও কিন্তু আবার অ্যালাউড নয়। এটিএম থেকে টাকা তোলার মতন এরকম যে ঘটনা, ফিনান্সিয়াল ট্রানজাকশন বা এরকম ধরনের যে ট্রানজাকশন গুলো, এরকম ধরনের ট্রানজাকশন কিন্তু মোর সিকিউর, মোর সিকিউরিটি ইজ নিডেড। তো সেই ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু টিসিপি দরকার, ইউডিপি নয়। সেই জন্য গল্পটা হচ্ছে এইরকম। তাহলে প্রশ্ন উঠতেই পারে যে যখন টিসিপির মতো একটা মানে 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 একদম মানে সব দিক থেকে একদম মানে ফিট একজন একটা প্রোটোকল আছে, তাহলে সেক্ষেত্রে why we are moving to UDP, why we are moving to UDP? কারণটা হচ্ছে এই যে সিচুয়েশন ডিমান্ডস, সিচুয়েশন কখনো বলে in some cases it is situation demands that in some cases we need TCP because we need much more security, and in some cases we need UDP because in that case security is not so utmost important thing. We need speed. So to achieve speed, in sometimes we can sacrifice few amount of security, UDP যে একেবারে আনসিকিউর তা নয়, ইউডিপি তো এরর ডিটেকশন মেকানিজম কিছুটা আছে, খুব অল্প হলেও আছে। হ্যাঁ, তো সেজন্য আমরা ইউডিপি কে এইরকম ধরনের সিচুয়েশনে বেছে নিই। ওকে, সো দিস ইজ বেসিক্যালি বেসিক ইন্ট্রোডাকশন অ্যাবাউট টিসিপি এবং ইউডিপি, আমরা সেটা নিয়ে বলবো। আর তার সঙ্গে একটা জিনিস যেটা আমরা দেখবো আজকে, তারপরে ওইটা ডোমেন নেম সিস্টেম নিয়ে দেখবো, সেটা পরে আসছি। তাহলে আমরা আগে একটু টিসিপি এবং ইউডিপি কোন কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। ওকে, আচ্ছা, এই অবধি যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমায় বল, এই অবধি যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমায় বল। যা যা আমি বলেছি এখনো পর্যন্ত, যতটা বলেছি ততটার মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে বল। শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ স্যার। ওকে, তো যা যা বললাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে, মানে কিছু মনে হচ্ছে যে কেন স্যার, কি বৃত্তান্ত, কেন এসব বললেন, এসব টার্ম মানে কোনো টার্ম বুঝতে অসুবিধা হলো এরকম কিছু? আমি বিভিন্ন কিছু টার্ম নতুন নতুন বলেছি, যেমন কনজেশন কন্ট্রোল, যেমন আমি বলেছি ফ্লো কন্ট্রোল, যেমন আমি বলেছি এরর কন্ট্রোল, যেমন আমি বলেছি কোয়ালিটি অফ সার্ভিস, যেমন আমি বলেছি এইসব বলেছি আর কি। তো এইগুলো নিয়ে কারোর কোনো বক্তব্য? বক্তব্য নেই, ঠিক আছে। তাহলে আমরা একটু আমাদের নোটটায় মুভ করি, নোটটা একটু দেখি আমরা যে সেখানে আমাদের কি কি জিনিস দেওয়া আছে, কি কি আমাদের পড়তে হবে। আচ্ছা, এটা নয়, আমরা ফার্স্টে এইটা দেখবো। দেখো, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ফিচার্স অফ টিসিপি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, সো ফিচার্স অফ টিসিপি, টিসিপির যে ফিচার গুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো এখানে লেখা আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে টিসিপি ইজ রিলায়েবল প্রোটোকল, বললাম আমি। নেক্সট হচ্ছে টিসিপি এনশিওরস দ্যাট ডেটা রিচেস intended destination in same order it was sent, মানে ওই যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এই যে টিসিপির ক্ষেত্রে এটা ঘটে। স্যার এখানে অন্য পেজ দেখাচ্ছে স্যার। কি দেখাচ্ছে রে? স্যার টিসিপি কনজেশন কন্ট্রোল মেকানিজম ওইটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, চিন্তার কোনো কারণ নেই, দেখাবে। এইবার এইবার হ্যাঁ এবার আসছে স্যার ফিচার্স অফ টিসিপি। ওকে, সো হ্যাঁ এরকম ভাবে আমাকে বলবি, না আমি বুঝতে পারবো না, হ্যাঁ সময় গন্ডগোল হয়ে যায়। তো ফিচার্স অফ টিসিপি, টিসিপি ফার্স্ট ফিচার হচ্ছে টিসিপি ইজ রিলায়েবল, যেটা বললাম যে টিসিপি যেহেতু কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল এবং ও প্রপার ওয়েতে কানেকশনটা এস্টাবলিশ করে, তারপরে ট্রান্সমিট করে, হেন তেন গল্পগুলো আছে, সেজন্য টিসিপি হচ্ছে রিলায়েবল প্রোটোকল। নেক্সট হচ্ছে টিসিপির একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে টিসিপির ক্ষেত্রে এই যে প্যাকেট গুলো সেন্টার থেকে রিসিভারে যাচ্ছে, সেই প্যাকেট গুলো তো বিভিন্ন রুট দিয়ে যাচ্ছে, তোকে যেটা বললাম আর কি, বিভিন্ন রুট দিয়ে যদি যায় তাহলে এটা হতেই পারে যে বিভিন্ন রুট দিয়ে যাওয়ার সময় প্যাকেট গুলোর অর্ডার গুলো চেঞ্জ হয়ে গেল, মানে আগের প্যাকেট পরে, পরের প্যাকেট আগে। টিসিপির ক্ষেত্রে
সেটা হবে না। টিসিপি কি করবে, টিসিপি যখন রিসিভার এন্ডে পৌঁছবে তখন প্যাকেটগুলো কিন্তু অর্ডারে পৌঁছবে, পরপর, আগেরটা আগে পরেরটা পরে, পরপর পৌঁছবে। তো সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে টিসিপি এনশিওরস দ্যাট দ্য ডেটা রিচেস ইন্টেন্ডেড ডেস্টিনেশন ইন দ্য সেম অর্ডার ইট ওয়াজ সেন্ট। যে সেম অর্ডারে সেন্ড করা হয়েছিল সেম অর্ডারেই ইন্টেন্ডেড ডেস্টিনেশনে পৌঁছবে। এটা গেল। নেক্সট যেটা বলে আসছি, টিসিপি ইজ কানেকশন ওরিয়েন্টেড। নেক্সট, টিসিপি প্রোভাইডস এরর চেকিং এন্ড রিকভারি মেকানিজম। TCP provides end-to-end communication. End-to-end communication মানে দুটো এন্ড, সেন্ডার থেকে রিসিভার, ইনক্লুডিং দ্য ইন্টারমিডিয়েট নোডস। সেন্ডার টু সেন্ডার একটা এন্ড, রিসিভার একটা এন্ড, মাঝখানে ইন্টারমিডিয়েট নোড আছে। টিসিপি পুরোটা সার্ভিস দেয়, পুরো সার্ভিসটা টিসিপি দিতে পারে। ঠিক আছে, মানে সেন্ডার থেকে ইন্টারমিডিয়েট নোড থেকে আরেকটা ইন্টারমিডিয়েট নোড, আরেকটা ইন্টারমিডিয়েট নোড থেকে রিসিভার, সাপোজ। এই যে পুরো এন্ড-টু-এন্ড কমিউনিকেশনটা, এই পুরোটাই টিসিপি প্রোভাইড করে। নেক্সট হচ্ছে টিসিপি প্রোভাইডস ফ্লো কন্ট্রোল এন্ড কোয়ালিটি অফ সার্ভিস। ওই যে ফ্লো কন্ট্রোল যে গল্পটা বললাম, ফ্লো কন্ট্রোল, আচ্ছা ফ্লো কন্ট্রোলে যে গল্পটা বললাম, সেন্ডার ডেটা সেন্ড করছে, রিসিভার অ্যাকনলেজ করছে, অ্যাকনলেজমেন্টে যদি দেরি হয় সেন্ডার আবার রিট্রান্সমিট করছে, যদি অলরেডি ডেটা সেন্ড হয়ে গিয়ে থাকে রিসিভার ওই ডেটাটাকে রিসিভ না করে ড্রপ করছে। এই গল্পটা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? এই পার্টটা কারোর কোনো অসুবিধা আছে এই পার্টটা বুঝতে? কিছু না বললে আমি কিন্তু ধরে নিশ্চয়ই বুঝতে পেরেছিস, তাহলে কিন্তু কোনো আমি আর কিছু বলছি না তাহলে ওটা নিয়ে, তাই তো? শুনতে পাচ্ছিস তো? হ্যালো, তোরা শুনতে পাচ্ছিস তো রে? হ্যাঁ স্যার। বলছি এই যে পার্টটা আমি বললাম, এই পার্টে কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে তো? না স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এবার হচ্ছে যেটা, যে আরেকটা যেটা টিসিপির ফিচার, সেটা হচ্ছে টিসিপি ক্লায়েন্ট সার্ভার এই আর্কিটেকচারেও কাজ করে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মানে একটা ক্লায়েন্ট এবং সার্ভার, একটা এক বা একাধিক ক্লায়েন্ট এবং সার্ভার, তাদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য টিসিপি ইউজ হয়। আবার পয়েন্ট টু পয়েন্ট নোডেও কমিউনিকেশন ইউজ করার জন্য টিসিপি ইউজ হয় কমিউনিকেশনের জন্য। পয়েন্ট টু পয়েন্ট মানে ধরা যাক যে আমি একটা মেশিন, তোর একটা মেশিন, আমরা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করছি। আমার একটা মেশিন, তোর একটা মেশিন, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট হচ্ছে। সেই পয়েন্ট টু পয়েন্টেও যেমন টিসিপি কাজ করে, সিমিলারলি আবার ক্লায়েন্ট সার্ভারেও টিসিপি কাজ করে। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে টিসিপি কাজ করে। ক্লায়েন্ট সার্ভার মানে আমারটা ধরা যাচ্ছে ক্লায়েন্ট, তোরটা সার্ভার, অথবা আমারটা সার্ভার, তোরটা ক্লায়েন্ট। তো এই যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, মোর দ্যান ওয়ান সার্ভার আছে, একটা ক্লায়েন্ট আছে, একটা ক্লায়েন্টের থেকে মোর দ্যান ওয়ান সার্ভারে কমিউনিকেট করা হচ্ছে, সেক্ষেত্রে টিসিপি কাজ করে। তো টিসিপি যে কোনো এই দুটো আর্কিটেকচার টিসিপি সাপোর্ট করে। ঠিক আছে, আরেকটা হচ্ছে টিসিপি ফুল ডুপ্লেক্স। টিসিপি ফুল ডুপ্লেক্স স্যার একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কথাগুলো কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ বলছি, সেটা হচ্ছে এই যে টিসিপি দুটো মোডেই কাজ করে। টিসিপি ক্লায়েন্ট সার্ভার মোডেও কাজ করে, আর পয়েন্ট টু পয়েন্ট মোডেও কাজ করে। ক্লায়েন্ট সার্ভার মোডে কাজ করে মানে টিসিপি ক্লায়েন্ট সার্ভার মোডে কাজ করার অর্থ হচ্ছে এই যে ধরা যাক যে আমি, আমার মেশিনটা সার্ভার মেশিন, তোদের মেশিনগুলো ক্লায়েন্ট মেশিন, আমরা যে এই কমিউনিকেশনটা করছি একটা সার্ভার থেকে মোর দ্যান ওয়ান ক্লায়েন্টে ডেটাগুলো পৌঁছাচ্ছে, এই কমিউনিকেশনটাও টিসিপি হ্যান্ডেল করতে পারে। এরকম ধরনের কমিউনিকেশন টিসিপি হ্যান্ডেল করতে পারে। আবার পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, ধরা যাক যে আমি কোনো একজনের সঙ্গে কমিউনিকেট করছি, আমি শুধুমাত্র কোনো একজনের সঙ্গে কমিউনিকেট করছি, এই যে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, এটাও টিসিপি হ্যান্ডেল করতে পারে। টিসিপি দুই ধরনের কমিউনিকেশনই হ্যান্ডেল করতে পারে। ক্লায়েন্ট সার্ভারে হ্যান্ডেল করতে পারে ওয়ান টু মেনি, আবার পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হ্যান্ডেল করতে পারে। ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে টিসিপি হ্যান্ডেল করে, ওয়ান টু মেনি কমিউনিকেশন হ্যান্ডেল করে। এটা হচ্ছে আমার বক্তব্য। শুনতে পেয়েছিস এবার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা বললাম যে টিসিপি ফুল ডুপ্লেক্স সার্ভিস প্রোভাইড করে। ফুল ডুপ্লেক্স সার্ভিস মানে যেখানে ক্লায়েন্ট এবং সার্ভার বা পয়েন্ট টু পয়েন্ট সেন্ডার এবং রিসিভার বা যে দুটো নোড যারা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, তারা একই সঙ্গে ডেটা সেন্ড এবং রিসিভ করতে পারে। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স সার্ভিস। এটা তোরা জানিস ফুল ডুপ্লেক্স সার্ভিস কাকে বলে। তাহলে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স সার্ভিস, একটা ইউআরএল এর মধ্যে দিয়ে দুটো ডেটা যাতায়াত করছে, এটা ফুল ডুপ্লেক্স সার্ভিস এট দ্য সেম টাইম। সো দ্যাট ইজ ফুল ডুপ্লেক্স সার্ভিস, টিসিপি সেটা প্রোভাইড করে। এবার এইটা গেল হচ্ছে টিসিপি বেসিক ফিচার। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টিসিপির যে সেগমেন্ট, টিসিপির যে ডেটাটা, টিসিপির যে টোটাল যে ব্যাপারটা, এটাকে আমরা বলি টিসিপি সেগমেন্ট। অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট লেয়ারে যখন আমার ডেটাটা চলে আসে, ওএসআই এর ট্রান্সপোর্ট লেয়ারে যখন আমার ডেটাটা আসে, দ্যাট বিকামস সেগমেন্ট। ওএসআই এর ট্রান্সপোর্ট লেয়ারে যখন আমার ডেটা চলে আসে, দ্যাট বিকামস সেগমেন্ট।
ওকে, ওয়েবসাইট ট্রান্সপোর্ট লেয়ারে যখন ডেটা চলে আসে ওটাকে আমরা বলি সেগমেন্ট। তাহলে টিসিপির যে সেগমেন্ট তার যে স্ট্রাকচারটা কিরকম দেখতে হয় সেটাকে দেখতে কিরকম হয়, তার মধ্যে কি কি থাকে সেই জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি টিসিপির এই যে জিনিসটা, পুরো টিসিপি যে সেগমেন্টটা, এটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেডার পার্ট আর একটা হচ্ছে ডেটা পার্ট। টিসিপির যে সেগমেন্ট, এই সেগমেন্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় হেডার পার্ট, একটাকে বলা হয় ডেটা পার্ট। অ্যাকচুয়ালি হেডার পার্টটা কি কাজে ইউজ করে? হেডার পার্টটা ইউজ হয় বিভিন্ন ইনফরমেশন গুলোকে গ্যাদার করার জন্য। মানে আমার ডেটাটা তো ওয়েবসাইট লেয়ারের অ্যাপ্লিকেশন থেকে ড্রপ করতে করতে ফিজিক্যাল লেয়ারে আসছে। আমার ডেটাটা তো অ্যাপ্লিকেশন থেকে ওয়েবসাইট 7টা লেয়ার, মনে আছে নিশ্চয়ই, সেই 7টা লেয়ার অ্যাপ্লিকেশন থেকে স্টার্ট করে ফিজিক্যাল যদি আমি ধরি, তাহলে অ্যাপ্লিকেশন থেকে শুরু হয়ে ডেটাটা তো আস্তে আস্তে ফিজিক্যালে আসছে। তো যত ডেটাটা অ্যাপ্লিকেশন থেকে ফিজিক্যালের দিকে আসছে, আগের লেয়ারের যে ইনফরমেশন সেটাকে অ্যাড করতে করতে আসছে। কোথায়? একটা সেন্ডার এন্ডে আগের লেয়ারে ডেটাটাকে অ্যাড করতে করতে আসছে, ঠিক আছে, আপ টু ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে। সেইভাবে যখন এটা ট্রান্সপোর্ট লেয়ারে এলো, তাহলে ট্রান্সপোর্ট লেয়ারে এসে ও কি কি ইনফরমেশন অ্যাড করে বা ট্রান্সপোর্ট লেয়ারে কি কি ইনফরমেশন নিয়ে আসে, সেই যে ইনফরমেশন গুলো যা ইনফরমেশন নিয়ে আসে সেগুলো কোথায় থাকে? সেগুলো থাকে হেডার পার্টের মধ্যে। আর অ্যাকচুয়ালি যে ডেটা পার্ট সেটা হচ্ছে ইউজার ডেটা। ডেটা পার্টে শুধু ইউজারের ডেটা থাকে, আর হেডার পার্টের মধ্যে থাকে হচ্ছে ওই ইনফরমেশন গুলো যেগুলো ওয়েবসাইট টপ লেভেল থেকে, টপ লেয়ার থেকে নিতে আসছে, ঠিক আছে। ওগুলো থাকে হচ্ছে হেডার পার্টের মধ্যে, ঠিক আছে। তাহলে সেই যে হেডার পার্ট, তার যে স্ট্রাকচারটা আমরা সেটা একটু দেখবো। তো হেডার পার্টের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এইরকম, এই ছবিটা আঁকতে দেয়, ঠিক আছে, টিসিপি সেগমেন্ট ফরম্যাট, এই ছবিটা আঁকতে দেয়। তো এটা হচ্ছে হেডার পার্টের স্ট্রাকচার। এটা কিছুই নয়, এইগুলো উপরে দেখিয়েছি আমি যে 0 থেকে 31, মানে অ্যাকচুয়ালি এটা 32 বিট, 32 নাম্বার অফ বিটস এখানে দেখানো হয়েছে। টোটাল যে হেডার পার্টের তার যে টোটাল যে এটা সেটা 32 বিটের। টোটাল হেডার পার্টটা 32 বিটের, ওকে। টোটাল যে হেডার পার্টটা সেটা 32 বিটের, ওকে। তার মধ্যে কি কি ইনফরমেশন থাকে? প্রথমেই থাকে 16 বিটের সোর্স পোর্ট অ্যাড্রেস। নাও এবার আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, ডু ইউ নো হোয়াট ইজ পোর্ট অ্যাড্রেস? পোর্ট অ্যাড্রেস কাকে বলে কারো জানা আছে? বা কেউ বলতে পারবে পোর্ট অ্যাড্রেস কাকে বলে? হোয়াট ইজ পোর্ট অ্যাড্রেস? এনিবডি? পোর্ট অ্যাড্রেস কাকে বলে? আমি কোশ্চেনটা লিখছি, হোয়াট ইজ পোর্ট অ্যাড্রেস? কেউ জানা থাকলে আমাকে বল। কেউ জানে না? আচ্ছা, পোর্ট অ্যাড্রেস ইজ বেসিক্যালি IP address plus application address. Port address is basically IP address plus application address. কখনো ভেবে দেখেছো? ধরো আমি তোমার সঙ্গে এই মুহূর্তে চ্যাট করছি, আর সেই আমি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছি, ঠিক আছে। আমি তোমার সঙ্গে চ্যাট করছি, এই জুমের এই প্ল্যাটফর্ম থেকে আমি তোমার সঙ্গে চ্যাট করছি, এন্ড এট দ্য সেম টাইম আমি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছি, মানে হোয়াটসঅ্যাপেও চ্যাট করছি, ওকে। এবং তার সঙ্গে আমি তোমাকে ভয়েস মেসেজটাও পাঠাচ্ছি, ভয়েসটাও আমার যাচ্ছে তোমার কাছে। আবার সেই আমি তোমাকে যখন স্ক্রিনটা শেয়ার করছি, সেই স্ক্রিনটাও তুমি দেখতে পাচ্ছ, সেটাও তো ডেটা, সেটাও তো যাচ্ছে। তাহলে এরকম তো হচ্ছে না যে আমি তোমার সঙ্গে যেটা চ্যাট করছি, জুমে যেটা চ্যাট করছি সেটা হোয়াটসঅ্যাপে চলে গেল, হোয়াটসঅ্যাপে যেটা করছি সেটা ভিডিওতে চলে এলো, ভিডিওতে যেটা করছি সেটা তোমার আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেল। এরকম তো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তোমার মেশিন আর আমার মেশিন একটাই তো মেশিন, আমার মেশিন থেকে তোমার মেশিন, আলটিমেট কমিউনিকেশনটা তো হচ্ছে আমার মেশিন থেকে তোমার মেশিন। আইপি অ্যাড্রেস তোমারটা তোমার, আমারটা আমার, ওইটা একটাই তো আইপি অ্যাড্রেস। তোমার আমার মধ্যে তো আলাদা আলাদা 3-4টা আইপি অ্যাড্রেস নেই। তোমার মেশিনের একটা আইপি অ্যাড্রেস, আমার মেশিনেরও একটাই আইপি অ্যাড্রেস। তাহলে এটা কেন হচ্ছে না যে আমি যা জুমে চ্যাট করছি সেটা তুমি হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে, ভুল করেও তো হচ্ছে না। বা হোয়াটসঅ্যাপে আমি যদি যেটা আমাকে পাঠাচ্ছ সেটা আমি জুমে দেখতে পাচ্ছি, এটা তো হচ্ছে না। বাই, তার কারণ হচ্ছে পোর্ট অ্যাড্রেস। ঠিক আছে। পোর্ট অ্যাড্রেস কি ইন্ডিকেট করে? পোর্ট অ্যাড্রেস ইন্ডিকেট করে দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমাদের সিস্টেমে যে রান করছে তাদের প্রত্যেকের একটা অ্যাড্রেস আছে।
প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমাদের সিস্টেমে যারা রান করছে, ডেটা কমিউনিকেশনে যারা কানেক্টেড, তাদের প্রত্যেকের একটা করে অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটাকেই বেসিক্যালি আমরা বলি পোর্ট অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটাকে আমরা বেসিক্যালি বলি পোর্ট অ্যাড্রেস। এটা আমি খুব জেনারেল টার্মে বলছি, আরো ডিটেলস আমি আর যাচ্ছি না আপাতত। টেকনিক্যালি মোটামুটি এইটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। এবার এটা কিভাবে আমরা কিভাবে এটাকে ইউনিক করছি, আমার আইপি অ্যাড্রেস তার সঙ্গে যে অ্যাপ্লিকেশন আছে, ধরা যাক আমি তোমাকে বললাম, কথার কথা বলছি, এরকম হয় না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোটোকলের অ্যাড্রেস পোর্ট অ্যাড্রেস হয়। যেমন টিসিপি পোর্ট অ্যাড্রেস আছে, এইচটিটিপি পোর্ট অ্যাড্রেস আছে, এফটিপি পোর্ট অ্যাড্রেস আছে। ধরা যাক যে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, পোর্টের পোর্ট অ্যাড্রেস আছে। কি পোর্ট অ্যাড্রেস আছে? 20 আর 21। ফাইল ট্রান্সফার প্রোটোকলে দুটো পোর্ট অ্যাড্রেস আছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 21। 20 দিয়ে কি হয়? জেনারেলি 20 দিয়ে হয়তো ডেটা যায়, আর 21 দিয়ে হয়তো কানেকশন এস্টাবলিশ হয়। তোমার দুটো অ্যাড্রেস আছে, দুটো পোর্ট অ্যাড্রেস আছে, 20 আর 21। তো এই সবসময় তুমি যখন এফটিপি ইউজ করবে, তখন তোমার মেশিনে 20 আর 21 ইনভলভ থাকবে। ধরা যাক যে এফটিপি ইউজ করে আমি তোমাকে একটা ফাইল সেন্ড করবো তোমার মেশিনে, তাহলে তোমার মেশিনের পোর্ট নাম্বার 20 আর 21 আর আমার মেশিনের পোর্ট নাম্বার 20 আর 21, এরা অ্যাক্টিভেট, এরা কাজ করছে। এর সঙ্গে এদেরকে ইউনিক কে করছে? বা তোমারও তো 2021, আমারও 2021, তাহলে এর সঙ্গে ইউনিক কে করছে? তুমি আর আমি, যে আলাদা আলাদা লোক, তুমি সেন্ডার আমি রিসিভার, বা আমি রিসিভার তুমি সেন্ডার। এইটা কি আমাদের বোঝাবে? এটা কি আমাদের ডিস্টিংগুইশ করবে, কি আমাদের ডিফারেন্সিয়েট করবে? এটা আমাদের ডিফারেন্সিয়েট করবে আমাদের আইপি অ্যাড্রেস। আমার আইপি অ্যাড্রেসটার সঙ্গে আমার 2021 এটা একটা ইউনিক সেট। তুমি যদি সেট কনসেপ্টে ভাবো, এটা একটা ইউনিক সেট। তোমার আইপি অ্যাড্রেসের সঙ্গে তোমার যে পোর্ট অ্যাড্রেস, এটা একটা ইউনিক সেট। তাহলে এটাই হচ্ছে পোর্ট অ্যাড্রেস। বোঝা গেল? স্যার আরেকবার রিপিট করুন পোর্ট অ্যাড্রেসটা প্লিজ। পোর্ট অ্যাড্রেস হচ্ছে বেসিক্যালি আইপি অ্যাড্রেসের সঙ্গে অ্যাপ্লিকেশন যে অ্যাড্রেস, এই দুটো কম্বাইন করে আমি বলছি এটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। তোমার আইপি অ্যাড্রেস তার সঙ্গে তোমার যে অ্যাপ্লিকেশন অ্যাড্রেস, তোমার যে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনস গুলো চলছে, ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন। তোমার মেশিনে এই মুহূর্তে কটা অ্যাপ্লিকেশন চলছে? মোটামুটি দু একটা নাম আমাকে বলো। তোমার মেশিনে কটা অ্যাপ্লিকেশন চলছে? দু একটা নাম আমাকে বলো। কেউ একটা বলো যে তোমার মেশিনে বা তোমার মোবাইলে কটা অ্যাপ্লিকেশন চলছে? দু একটা, মানে কটা অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন এই মুহূর্তে চলছে তুমি ইউজ করছো? কেউ আমাকে নাম বলো। একটা দুটো অ্যাপ্লিকেশনের নাম। গুগলের স্টাডি অ্যাপ অন হয়ে রয়েছে। আচ্ছা, হয়ে রয়েছে। তারপরে তুমি জুম অ্যাপটা কাজ করছো তুমি, তারপরে জুম অ্যাপটা আছে, ক্লাসরুম অনলাইন, মানে এইগুলো কাজ করছে। তারপরে জুম অ্যাপটা অনলাইন, জুম অ্যাপটাই ভুলে গেলাম। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যালো, আনমিউট করো। হ্যাঁ, তো জুম অ্যাপটা অনলাইন, তোমার জুম অ্যাপটা আছে, তোমার জুম অ্যাপটা চলছে। আমি ধরে নিলাম তোমার জুম অ্যাপটা, আমি ধরে নিচ্ছি তোমার জুম অ্যাপটা টিসিপি প্রোটোকল ফলো করে কাজ করছে। ধরে নিচ্ছি তোমার জুম অ্যাপটা টিসিপি প্রোটোকল ফলো করে কাজ করছে। বা আমি ধরে নিচ্ছি তোমার জুম অ্যাপটা, আমি আরো ভালো বেটার হইতে আমি ধরে নিচ্ছি তোমার জুম অ্যাপটা এফটিপি ফলো করছে। তোমার জুম অ্যাপটা এফটিপি ফলো করছে। ওকে, এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল ফলো করছে। সিমিলারলি আমারও জুম অ্যাপ আছে, আমার জুম অ্যাপটাও হয়তো ফাইল ট্রান্সফার প্রোটোকল ফলো করছে। ঠিক আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল ফলো করছে। এবার এই যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এর একটা ইউনিক পোর্ট অ্যাড্রেস আছে। এই ফাইল ট্রান্সফার প্রোটোকলের একটা ইউনিক পোর্ট অ্যাড্রেস আছে, যেটা সারা পৃথিবীর বাইরে যদি কিছু থেকে থাকে, সব জায়গায় ওইটাই ও ইউজ করবে। ওই এফটিপির একটা নির্দিষ্ট প্রোটোকল, একটা নির্দিষ্ট পোর্ট অ্যাড্রেস আছে, যে পোর্ট অ্যাড্রেসটা ফিক্স। যে কোনো মেশিনে এফটিপি রান করুক না কেন, সেই মেশিনের ওই পোর্টটাকেই ধরবে, সেই মেশিনের ওই পোর্ট অ্যাড্রেসটাকেই ইউজ করবে। সেই পোর্ট অ্যাড্রেসটা কত? সেই পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে 20 আর 21। এই যে 20 আর 21, এই দুটো পোর্ট অ্যাড্রেস এফটিপির জন্য ডেডিকেটেড। 20 এবং 21 এই দুটো পোর্ট অ্যাড্রেস এফটিপির জন্য ডেডিকেটেড। তার মানে এফটিপি যখনই আমি বলবো, তার পোর্ট অ্যাড্রেস হচ্ছে 2021। এবার 2021 পোর্ট অ্যাড্রেস তোমার মেশিনেও আছে, 2021 পোর্ট অ্যাড্রেস আমার মেশিনেও আছে। তাহলে আমি যখন এফটিপি ইউজ করে তোমাকে কোনো ফাইল ট্রান্সফার করছি, সেটা আমার মেশিনের 20 আর 21 পোর্ট থেকে তোমার মেশিনের 20 আর 21 পোর্টে যাচ্ছে। আমার মেশিনের 20 আর 21 পোর্ট থেকে তোমার মেশিনের 20 আর 21 পোর্টে যাচ্ছে। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার, আমার মেশিনে তো 2021, আপনার মেশিনে তো 2021, তাহলে ডিফারেন্সিয়েটটা কিভাবে হবে যে কোনটা সেন্ডার কোনটা রিসিভার?
কে কাকে সেন্ড করছে। বা 2021 তো এরকম আরো মেশিনেও থাকে, প্রত্যেকটা মেশিনেই আছে, তাহলে তো ডেটাগুলো তাদের কাছেও চলে যেতে পারে। সেটা হয় না, তার কারণ হচ্ছে এই যে 2021 তার সঙ্গে আমার যে আইপি অ্যাড্রেস সেটাকে যখন আমি অ্যাপেন্ড করলাম, মানে আমার আইপি অ্যাড্রেস প্লাস আমার মেশিনের পোর্ট নাম্বার 2021, এই যে টোটাল সেটটা হলো আমার আইপি অ্যাড্রেস প্লাস হচ্ছে আমার মেশিনের 2021, এই যে টোটাল সেটটা হলো এটা ইউনিক সেট। এই সেটটা হলো ইউনিক সেট। এই সেটটা তো ডুপ্লিকেট হবে না। আমার আইপি অ্যাড্রেস প্লাস 2020, আমার আইপি অ্যাড্রেস তো ইউনিক। যদি আমি ইন্টারনেটে কানেক্টেড থাকি তাহলে আমার আইপি অ্যাড্রেস মানে হচ্ছে আমার রাউটারের অ্যাড্রেস বা আমার গেটওয়ের অ্যাড্রেস, সেটা ইউনিক। সিমিলারলি তুমি যদি ইন্টারনেটে কানেক্টেড থাকো, তোমার যে রাউটারের অ্যাড্রেস বা তোমার যে গেটওয়ের অ্যাড্রেস সেটা ইউনিক। ন্যাচারালি তোমার ইউনিক আইপি অ্যাড্রেস প্লাস পোর্ট নাম্বার 2021 এটা একটা ইউনিক সেট। আমার আইপি অ্যাড্রেস আমার পোর্ট নাম্বার 2021 এটা একটা ইউনিক সেট। তাহলে কানেক্ট অ্যাপ্লিকেশনটা কমিউনিকেট করছে বিটুইন মানে তোমার আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বারের যে কমিউনিকেশনটা তার সঙ্গে, যে সেটটা তার সঙ্গে আমার আইপি অ্যাড্রেস আমার পোর্ট নাম্বারের যে সেটটা তার মধ্যে, তাহলে অবভিয়াসলি আমরা ইউনিকলি কমিউনিকেট করতে পারছি। তাহলে এটা আমার এফটিপি এর ক্ষেত্রে গেল। এরকম যদি আমার এইচটিটিপি হতো তাহলে হয়তো 80 সে প্রোটোকল পোর্ট 80, তাহলে আমরা যদি এইচটিটিপি দিয়ে কোনো কমিউনিকেট করি তাহলে 80 বিটুইন পোর্ট 80 এর মধ্যে কমিউনিকেশন হবে। এগেইন আইপি অ্যাড্রেস উইল বি ইন দ্য কনসিডারেশন। আইপি অ্যাড্রেস থাকবে, আইপি অ্যাড্রেস প্লাস port number 80 is a unique set, IP address plus port number 80 is a unique set on your end as well as on my end. So আমাদের মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে। তার মানে কি, জুমে যে আমি চ্যাটটা করছি সেটা জুমেই রিসিভ করছে, তোমার মেশিনে জুমেই রিসিভ হচ্ছে, তোমার মেশিনে ইনপুটেই রিসিভ হচ্ছে। আমি হোয়াটসঅ্যাপে যে চ্যাটটা করছি তোমার মেশিনে হোয়াটসঅ্যাপে রিসিভ হচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি দ্য ইম্পর্টেন্স অফ পোর্ট অ্যাড্রেস, এন্ড দ্যাটস ওয়াই ডেটাগুলো ঘটে যাচ্ছে না। একই মেশিনের মধ্যে মানে দুটো একই পেয়ার অফ মেশিনের মধ্যে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশনে যখন ডেটা ট্রান্সমিট হচ্ছে তখনও কিন্তু একটা অ্যাপ্লিকেশনের ডেটা একটা অ্যাপ্লিকেশনের ঘরে চলে যাচ্ছে না। চলে যেত যদি এই পোর্ট অ্যাড্রেস ব্যাপারটা না থাকতো। পোর্ট অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাপ্লিকেশন গুলোকে ডিস্টিংগুইশ করেছি, ডিফারেন্সিয়েট করেছি, যে এক একটা অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস। ওকে, এটা পোর্ট কতটা বলা হয়েছে তার কারণ হচ্ছে তোমরা জানো যে পোর্ট দিয়ে জিনিসপত্র আদান প্রদান করা হয়, এখানে পোর্ট দিয়ে ডেটা আদান প্রদান করা হয়। এতক্ষণ পরে এসে কে বলছে স্যার অ্যাকসেপ্ট করুন, রিমা করেছি অ্যাকসেপ্ট। রিমা সরি স্যার, আমার নেটওয়ার্কটা খুব প্রবলেম করছিল। তুই ছিলি না নেটওয়ার্ক? হ্যাঁ, আমি জয়েন হয়েছিলাম, হয়ে আমি মানে লিভ করে গেছিলাম, আমার নেটওয়ার্কটা এত প্রবলেম করছিল আমি এই নেটওয়ার্কের প্রবলেম আর গেল না, নেটওয়ার্ক প্রবলেম আছে ওই জন্য লেট হয়ে গেছে স্যার। রোববার দিন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, দেখ কোনো মানে আছে? যাই হোক, ঠিক আছে, শোন ভালো করে শোন। বসে গেছিল আর কি। তো আমি এই মানে পোর্ট অ্যাড্রেসটা এই জন্য বললাম আর কি, যে এটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। পোর্ট অ্যাড্রেস হচ্ছে তোমাকে দুটো মানে একই মেশিনের মধ্যে তুমি যখন মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন দিয়ে কমিউনিকেট করছো, সেই মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশনকে ডিস্টিংগুইশ করতে, ডিফারেন্সিয়েট করতে পোর্ট অ্যাড্রেস ইউজ হচ্ছে। দিস ইজ দ্য বেসিক থিং। ওকে, মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশনকে ডিস্টিংগুইশ করতে পোর্ট অ্যাড্রেস ইউজ হচ্ছে। আমার জুমার সঙ্গে তোমার জুমার কমিউনিকেট করছে একটা পোর্ট অ্যাড্রেসে, আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপের কমিউনিকেশন হচ্ছে একটা পোর্ট অ্যাড্রেসে। ধরা যাক যে তুমি সার্ভার, আমি ক্লায়েন্ট, আমি তোমার মেশিনে ওরাকলের সার্ভার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, আমি অ্যাজ এ ক্লায়েন্ট তোমার মেশিনে লগ ইন করবো ওরাকলে। তাহলে সেখানে একটা আমার কমিউনিকেশন দরকার, তো সেটার জন্য একটা আলাদা পোর্ট দরকার। তো দ্যাট ইজ অলসো হ্যাপেনিং। আই মিন তার মানে কি, মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ভাবে ডেটা আদান প্রদান করছে। একই মেশিনের মধ্যে হলেও প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ভাবে ডেটা আদান প্রদান করছে, কখনোই কোনো না কারোর সঙ্গে ঘটে যাচ্ছে না। এটা হচ্ছে তার কারণ হচ্ছে পোর্ট অ্যাড্রেস স্পেসিফিকেশনটা আছে, ঠিক আছে? এই পোর্ট অ্যাড্রেসের একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা হচ্ছে মোটামুটি 0 থেকে 65535 এন্ড সামথিং এরকম একটা রেঞ্জ, আমি পরে বলে দিচ্ছি আছে। হ্যাঁ, 65535 এইভাবে বোধহয় থাকে, আমি বলে দিচ্ছি তারপরে আর একটু স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি, খেয়াল হচ্ছে না আমার। এটা রেঞ্জ থাকে, মানে এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পোর্ট ফিক্স, চেঞ্জ করা যায় না। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পোর্ট ইউনিক এবং ফিক্স ইন দ্য ওয়ার্ল্ড। It cannot be changed. It cannot be changed. Cannot be changed. You cannot alter it. ওই তুমি যদি অল্টার করো তাহলে কিন্তু মুশকিলে পড়ে গেলে। যদি তুমি অল্টার করো, তুমি যদি বাই ফোর্স অল্টার করো তাহলে কিন্তু মুশকিলে পড়ে গেলে। কারণ তুমি হয়তো বললে যে ঠিক আছে, আমি বলছি তর্কের খাতিরে, আমি বলছি যে তুমি ধরো বললে যে এফটিপির পোর্টটা আমি 2021 রাখবো না, 25 26 করবো। তো
তো তুমি তো 25-26 করলে, তুমি যার সঙ্গে কমিউনিকেট করছো তার তো 20-21, এবং সেটা গেলে তোমারটাও 20-21, তাই তো মুশকিল হয়ে যেতে পারে। সেজন্য জেনারেলি আমরা অল্টার করি না। ওকে, ঠিক আছে, এবার বোঝা গেছে পোর্ট অ্যাড্রেসটা একটু? হ্যাঁ স্যার। ওকে, তাহলে যেটা বলছিলাম, তো এই যে টিসিপির যে সেগমেন্ট, এই ছবিটা দেখা যাচ্ছে এবার নিশ্চয়ই, টিসিপির এই যে সেগমেন্টে প্রথমেই যে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, এই 16 বিটের সোর্স পোর্ট আর 16 বিটের ডেস্টিনেশন পোর্ট। এর মানে কি? সোর্স পোর্ট মানে কোথা থেকে ডেটাটা আসছে, সোর্সের যে পোর্ট অ্যাড্রেস সেটা দেওয়া আছে। আর ডেস্টিনেশন পোর্ট মানে কোথায় ডেটাটা যাবে, যে ডেস্টিনেশনের যে অ্যাড্রেসটা সেইটা ডেস্টিনেশন পোর্ট, সেইটা সোর্স পোর্ট অ্যাড্রেস। অ্যাকচুয়ালি পুরো কথাটা হচ্ছে সোর্স পোর্ট অ্যাড্রেস, ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস। ওকে, নেক্সট হচ্ছে সিকোয়েন্স নাম্বার। এই সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে প্যাকেট সিকোয়েন্স নাম্বার, কত নাম্বার প্যাকেট এটা। এই যে টিসিপি যে হেডারটা, এটা তো কোনো একটা প্যাকেটের হেডার, তো কত নাম্বার প্যাকেট এটা, সেই প্যাকেটটা কত নাম্বার, একটা প্যাকেটের তো নাম্বার থাকবে। আমরা তো বলছি না রিঅর্ডারিং করতে হয় বা রিঅর্ডারিং করতে হয় না, তার মানে নাম্বারটা একটা থাকে, অর্ডারটা একটা থাকে, সেই অর্ডার নাম্বারটা, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স নাম্বার। ওকে, নেক্সট হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। মানে যদি এটা ডেটা না হয়ে অ্যাকনোলেজ হয়, যদি এটা এরকম হয় যে এটা ডেটা নয়, এটা হচ্ছে যে রিসিভারের কাছে যেটা গেছে তার অ্যাকনোলেজমেন্ট আসছে, সেটাও তো হতে পারে। তাহলে সেটা হলে সেই যদি সেটা অ্যাকনোলেজ হয় তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে, যদি সেটা ডেটা হয় তাহলে সিকোয়েন্স নাম্বার থাকবে। যদি সিকোয়েন্স ডেটা হয় তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে না, যদি অ্যাকনোলেজ হয় সিকোয়েন্স নাম্বার থাকবে না। এই গল্প। তাহলে অ্যাকনোলেজমেন্ট একটু নাম্বার আস্তে আস্তে বলুন, আবার জোরে জোরে বলছেন কিন্তু। আবার জোরে জোরে বলছি কিন্তু, আচ্ছা ঠিক আছে, হয়ে যায় মাঝে মাঝে না, মানে জোরে জোরে হয়ে যায়, বলতে বলতে না বুঝতে পারি না তো। তো দুটো জিনিস, একটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো সিকোয়েন্স নাম্বারটা কি? সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে যদি তোমার এটা যদি তোমার ডেটা হয়, তাহলে ডেটা হলে ডেটার যে নাম্বারিং গুলো, প্যাকেটের যে নাম্বারিং গুলো, সেই প্যাকেটের নাম্বারিং গুলো হচ্ছে সিকোয়েন্স নাম্বার। ডেটার যে প্যাকেট নাম্বার গুলো, সেই প্যাকেট নাম্বার গুলো হচ্ছে সিকোয়েন্স নাম্বার। ওকে, প্যাকেট যে নাম্বার গুলো এগুলো হচ্ছে সিকোয়েন্স নাম্বার। আর অ্যাকনোলেজমেন্ট কখন হবে? যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কখন হবে, যদি ওই যে প্যাকেটটা যদি ডেটা না হয় অ্যাকনোলেজ হয়, মানে সেন্ডার থেকে রিসিভারে ডেটা গেছে, যাওয়ার পরে রিসিভার সেন্ডারকে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, যদি সেটা ওই অ্যাকনোলেজমেন্ট হয় তাহলে সেই অ্যাকনোলেজমেন্টের নাম্বার সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো দুটো হতে পারে, একটা সিকোয়েন্স নাম্বার, একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তার কারণ হচ্ছে এটা এইটার মধ্যে দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে ডেটা, অথবা হতে পারে এটা একটা অ্যাকনোলেজমেন্ট। এই তো ঘটনা ঘটে, সেন্টার থেকে রিসিভারে এটা ডেটা যায়, অথবা রিসিভার থেকে সেন্টারে অ্যাকনোলেজমেন্ট আসে। তাহলে যদি ডেটা যায় তাহলে সিকোয়েন্স নাম্বার থাকবে, আর যদি অ্যাকনোলেজমেন্ট হয় তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে। এই হচ্ছে গল্প, ঠিক আছে। নেক্সট হচ্ছে এইচ লেন। এইচ লেনটা কি? এইচ লেনটা হচ্ছে হেডার লেন্থ। এই যে টোটাল হেডারটা, এই হেডারের লেন্থ কত, এই যে টোটাল হেডারটা, হেডারের লেন্থ কত, সেই লেন্থটা হচ্ছে হেডার লেন্থ। হেডার লেন্থ কত? জেনারেলি হেডার লেন্থটা হয় 20 বাইট থেকে 60 বাইটের মধ্যে। হেডারটা লেন্থ হয় 20 বাইট থেকে 60 বাইটের মধ্যে। টোটাল যে হেডারের লেন্থ হয় ওটা হয় 20 থেকে 60 বাইটের মধ্যে, ঠিক আছে, 20 বাইট থেকে 60 বাইটের মধ্যে। এইটা যেটা দেখিয়েছি এটা হচ্ছে 32 বিটস আর ইনভলভড, এইখানে টোটালটা 32 বিটস এর। টোটাল যে স্ট্রাকচারটা, এই টোটাল স্ট্রাকচারটা মানে অ্যাট ম্যাক্স এটা 32 বিটের, তার মধ্যে কোনোটা 16 বিট, কোনোটা 4 বিট, কোনোটা 1 বিট, কোনোটা 5 বিট, এসব আছে। টোটাল যে লেন্থটা হয়, এই সবকটাকে মেলালে টোটাল যে লেন্থটা হয় সেটা ভ্যারি করে 20 বাইট থেকে 60 বাইটের মধ্যে। 20 বাইট হচ্ছে উইথ অপশনস, আমরা বলি মানে কিছু অপশন থাকে, তো কি অপশন থাকে আমাদের দরকার নেই, জানার দরকার নেই, অত ডিটেইলস দেখতে হবে না। 20 বাইটের মধ্যে 20 বাইট হচ্ছে উইদাউট অপশন, যদি কোনো অপশন না থাকে তাহলে 20 বাইট হয়। আর যদি উইথ অপশনস হয়, যদি অপশন থাকে কিছু, তাহলে সেটা 60 আপ টু 60 বাইট হতে পারে, আপ টু 60 বাইট। যদি কোনো অপশনস থাকে তাহলে সেটা আপ টু 60 বাইট হতে পারে। অপশন মানে অ্যাডেড কিছু ফিচার্স, আমার এর বেশি আর দরকার নেই। অপশন মানে হচ্ছে অ্যাডেড কিছু ফিচার্স, সেই অ্যাডেড কিছু ফিচার্স যদি এর সঙ্গে থেকে থাকে তাহলে সেটা ইট ক্যান বি আপ টু 60 বাইট। ওকে, তাহলে এই যে লেন্থ কতটা, 20 বাইট, 30 বাইট, 40 বাইট না 60 বাইট, এই লেন্থটা লেখা থাকে এইচ লেন ফিল্ডের মধ্যে। এইচ লেন ফিল্ডটা দেখো 4 বাইটে, এইচ লেন ফিল্ডের মধ্যে এটা 4 বাইট। ওকে, তার পাশে বাকি যে 4 বাইট ওটা রিজার্ভড, মানে কি,
মানে কোনো কারণে যদি HTML ফিল্ডটা বেড়ে যায় বা কোনো কারণে যদি আমার এক্সট্রা স্পেস দরকার হয় কোনো কিছু এক্সট্রা ডেটা স্টোর করার জন্য, সেজন্য ওই পার্টটাকে রিজার্ভ রাখা হয়েছে। ওই পার্টে তখন ওই ডেটাটা এক্সট্রা ডেটাটা স্টোর করা যাবে, সেজন্য ওই পার্টটাকে রিজার্ভ রাখা হয়েছে, সেজন্য ওটা রিজার্ভ। ওকে, নেক্সট হচ্ছে 5টা ফ্ল্যাগ বিট আছে। এই যে ইউআরজি, এসিকে, পিএসএইচ, আরএসটি, এসওয়াইএন আর এফআইএন, এই 5টা খুব ইম্পর্টেন্ট। এই 5টা হচ্ছে ফ্ল্যাগ বিট, কোশ্চেন আসতে পারে অনেক সময়, হোয়াট আর দ্য 5 ফ্ল্যাগ বিটস। ঠিক আছে, এই 5টা হচ্ছে ফ্ল্যাগ বিট। কি কি কাজ করে বলি। আচ্ছা, তার আগে বলে নিই, প্রত্যেকটা ফ্ল্যাগ বিট 1 বাইটের, সরি 1 বিটের। প্রত্যেকটা ফ্ল্যাগ বিট 1 বিটের, 1 বিট। প্রত্যেকটা ফ্ল্যাগ বিট 1 বিট। ফ্ল্যাগ মানে তুমি বুঝতে পারছো, ফ্ল্যাগ ভেরিয়েবল তুমি নিশ্চয়ই তুমি যেটা স্ট্রাকচার বা তুমি C++ তোমার যে করছো তাদের প্রোগ্রাম লেখার সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফ্ল্যাগ বিট ইউজ করেছি। ফ্ল্যাগ বিট মানে হচ্ছে ফ্ল্যাগ 0 হলে একটা কিছু ইন্ডিকেট করবে, 1 হলে আরেকটা কিছু ইন্ডিকেট করবে। জেনারেলি ফ্ল্যাগ বিট গুলো আমরা বুলিয়ান ভেরিয়েবল নিই, মানে 1 বিট ইন্ডিকেট করে। ঠিক আছে, বুলিয়ান ভেরিয়েবল নিয়ে এক বিট বা একটাই ভ্যালু ইন্ডিকেট করে রাদার। ঠিক আছে, তো ইউআরজি মানে হচ্ছে আর্জেন্ট। তার মানে যদি আমার এই টিসিপি হেডারের মধ্যে ইউআরজিটা সেট করা থাকে, মানে ইউআরজিটা যদি ইউআরজি যে ফিল্ডটা যদি 1 হয়, ইউআরজি ফিল্ডটা যদি 1 হয়, তাহলে ইন্ডিকেট করবে যে এই যে টিসিপি সেগমেন্টটা, এই টিসিপি সেগমেন্টটা খুব আর্জেন্ট, এটাকে আগে পাঠাতে হবে। এই টিসিপি সেগমেন্টটা আর্জেন্ট, এটাকে আগে পাঠাতে হবে, ইউআরজি যদি 1 সেট করা থাকে। হয়ে যাচ্ছে, ইউআরজি যদি 1 সেট করা থাকে, তাহলে এই যে টিসিপি সেগমেন্ট এটা খুব আর্জেন্ট, এটাকে আগে সেন্ড করতে হবে। এটা হচ্ছে ইউআরজি। নেক্সট হচ্ছে এসিকে। এসিকেটা কি? এসিকে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, ইট ইন্ডিকেটস অ্যাকনলেজমেন্ট। এসিকেটা ইন্ডিকেট করছে অ্যাকনলেজমেন্ট, মানে এই যে বললাম, যদি এসিকে, তার মানে কি, যদি এসিকে 1 সেট করা থাকে, তার মানে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও থাকবে, মানে এটা ইন্ডিকেট করছে এটা অ্যাকনলেজমেন্ট। যদি এসিকে 1 সেট করা থাকে, তাহলে অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও থাকবে, মানে ইন্ডিকেট করছে এটা অ্যাকনলেজমেন্ট হলো। নেক্সট হচ্ছে পিএসএইচ। পিএসএইচ কি? পিএসএইচ মানে হচ্ছে পুশ। অনেক সময় দেখবে পুশ মেসেজ, খেয়াল করেছো কিনা জানি না, অনেক সময় আসে এরকম পুশ মেসেজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? পুশ মেসেজ মানে হচ্ছে এই মেসেজটা আর কোনো মানে বাফারিং হবে না, এই মেসেজটা কোথাও এসে ওয়েট করবে না, কোথাও এসে বাফারিং হবে না, ডিরেক্টলি সেন্ড হবে, ডিরেক্টলি রিসিভারের কাছে পৌঁছবে। পুশ মেসেজ মানে ভেরি আর্জেন্ট কাইন্ড অফ থিং, বা পুশ মেসেজ জোরপূর্বক ছেড়ে দেওয়া হলো, পুশ মেসেজ। তো পুশ, সেই পিএসএইচ যদি 1 সেট করা থাকে, তাহলে এটা পুশ মেসেজ। এই পার্টিকুলার টিসিপি সেগমেন্টটা কোনো বাফারিং হবে না, ডিরেক্টলি যাবে রিসিভারের কাছে, পুশ মেসেজ। নেক্সট হচ্ছে এসওয়াইএন। এসওয়াইএন মিন ইন্ডিকেটস সিনক্রোনাইজেশন, আর এফআইএন ইন্ডিকেটস ফিনিশ। সিনক্রোনাইজেশন আর ফিনিশ, এই দুটো আমরা এক্ষুনি দেখবো। এই দুটো অ্যাকচুয়ালি কানেকশন এস্টাবলিশমেন্ট আর কানেকশন রিলিজ। টিসিপির সঙ্গে টিসিপির যে কানেকশন এস্টাবলিশমেন্ট প্রসিডিওর আর যে কানেকশন রিলিজ প্রসিডিওর, এই টিসিপির কানেকশন এস্টাবলিশমেন্ট আর রিলিজ প্রসিডিওরে এই দুটো ইউজার, সিন আর ফিন। সিন মানে সিনক্রোনাইজেশন, ফিন মানে ফিনিশ, আমরা দেখবো। নেক্সট হচ্ছে যে উইন্ডো। এই যে পার্টটা, এটা একটু তোমাদের বোঝার আছে, যেহেতু তোমরা ওই ফ্লো কন্ট্রোল ওই জিনিসগুলো করোনি। অ্যাকচুয়ালি এখানে একটা টার্ম আমরা ইউজ করি, সেটার নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল। আমি লিখছি স্লাইডিং উইন্ডো প্রোটোকল। একটা টার্ম আছে যার নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল। হোয়াট ইজ স্লাইডিং উইন্ডো প্রোটোকল? স্লাইডিং উইন্ডো প্রোটোকল মানে হচ্ছে, ধরে যাচ্ছে তোমার জানলা থেকে তুমি যতটা বাইরে দেখতে পাচ্ছ, ধরে যাচ্ছে আমি মানে একটু মানে তাত্ত্বিক কথায় বলি, তোমার জানলা থেকে তুমি বাইরে যতটা দেখতে পাচ্ছ, ততটাই তোমার আকাশ, ততটাই তোমার পৃথিবী, ততটাই তুমি দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এখন তো আমাদের তাই হয়েছে, আমরা তো বাড়ির মধ্যে সবাই বসে আছি, তো জানলা থেকে যেটুকু দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওইটুকুই আমার পৃথিবী। তো এখানে তাই উইন্ডো কথাটা এখানে সেরকম ইন্ডিকেট করছে। উইন্ডো কি বলছে? উইন্ডো বলছে যে একটা নির্দিষ্ট সেট অফ ডেটা যেগুলোকে একসঙ্গে পাঠানো যাবে before getting an acknowledgement from the receiver। এক রিসিভারকে at the same time যতটা ডেটা একসঙ্গে পাঠানো যাবে, রিসিভারকে at the same time যতটা ডেটা একসঙ্গে পাঠানো যাবে, ভালো করে বোঝো, রিসিভারকে যতটা ডেটা at the same time একসঙ্গে পাঠানো যাবে,
মানে যতটা ডেটা রিসিভ করতে পারবে রাদার, আর একটা অন্য সেন্সে বললে যতটা ডেটা রিসিভ করতে পারবে রাদার, তাহলে ততটা ডেটাই হচ্ছে এক উইন্ডো ডেটা, ততটাই হচ্ছে উইন্ডো সাইজ, ততটাই হচ্ছে ওই সেন্ডারের উইন্ডো সাইজ। ধরা যাক আমি সেন্ডার, তুমি রিসিভার, আমি বললাম একদিনে আমরা দুটো টপিক পড়বো, তিনটে টপিক পড়বো, ঠিক আছে? একদিনে আমরা তিনটে টপিক পড়বো। কেন পড়বো? তার কারণ তোমার আর আমার মধ্যে চুক্তি হয়েছে, বা তুমি আর আমি আমরা সিঙ্ক্রোনাইজেশনে এসেছি, আমরা বুঝতে পেরেছি যে একদিনে তিনটে টপিক অব্দি পড়ানো যেতে পারে। তোমরা বুঝতে পারো, অ্যাজিউম করছি আমরা ধরছি আর কি এই সিচুয়েশনটা। তাহলে সেক্ষেত্রে আমাদের উইন্ডো সাইজ হচ্ছে 3, আমাদের উইন্ডো সাইজ হচ্ছে 3। একদিনে আমরা তিনটে করে টপিক নিয়ে যাবো, প্রথম দিন তিনটে, তারপরের দিন তিনটে, তারপরের দিন তিনটে, তাহলে আমাদের উইন্ডো সাইজ হচ্ছে 3। তাহলে এখানেও এই টিসিপি যখন ক্লায়েন্ট, টিসিপি যখন দুটো মেশিনের মধ্যে কমিউনিকেট করে, তখন দুটো মেশিনের মধ্যে তারা কতটা ডেটা আদান প্রদান করতে পারবে তার একটা নির্দিষ্ট প্রিডিফাইন্ড প্যারামিটার আছে, প্রিডিফাইন্ড সেট আছে, প্রিডিফাইন্ড একটা করা আছে। সেই প্রিডিফাইন্ড জিনিসটা হচ্ছে উইন্ডো সাইজ। তো ধরা যাক যে টিসিপি বললো যে সেন্ডার রিসিভারের মধ্যে এট দ্য সেম টাইম 5টা ডেটাকে সেন্ড করা যাবে, তাহলে উইন্ডো সাইজ 5, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে উইন্ডো সাইজটা, তাহলে সেইটা হচ্ছে উইন্ডো সাইজ, সেইটা এখানে সেট করা থাকে, সেটা এখানে সেট মানে এখানে 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 দেওয়া থাকে আর কি, মানে বলা থাকে, সেটা হচ্ছে উইন্ডো। স্লাইডিং উইন্ডো প্রোটোকল, এই ব্যাপারটাকে বলা হয় স্লাইডিং উইন্ডো প্রোটোকল। স্লাইডিং উইন্ডো প্রোটোকল কেন বলে জানো তো? স্লাইড করছে, মানে প্রথম 5টা ডেটা উইন্ডোর মধ্যে ছিল, প্রথম 5টা ডেটা সেন্ড করা হয়ে গেল, উইন্ডোটা পরের 5টা ডেটা স্লাইড করে গেল, তাহলে সেই 5টা ডেটা আবার সেন্ড করা হয়ে গেল, উইন্ডোটা আবার তারপরের 5টা ডেটা স্লাইড করে গেল, এই জন্য বলছে স্লাইডিং উইন্ডো। এটা হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল। ওকে, নেক্সট হচ্ছে চেকসাম। চেকসামটা ওই যে বললাম, চেকসাম মানে হচ্ছে এরর ডিটেকশন কারেকশন করার জন্য আমরা চেকসাম ইউজ করে থাকি। কিরকম চেকসাম ইউজ করে থাকি আমি তোমাকে বলছি, তুমি চ্যাটে, তুমি খাতা নাও, আমি তোমার চ্যাটে বলছি, নিজে করো, আমি তোমায় বলছি। ধরা যাক লেখো 101011 লেখো, লিখেছো 10101111, তারপরে লেখো 111, তারপরে সেট 1111001। স্যার হুম, স্যার 101011 এর পর কি বললেন স্যার? 1111001 চ্যাটে লিখে দিয়েছি, দেখ 1111001। স্যার আসেনি চ্যাটে এখনো। চ্যাটে আসেনি, এবার দেখতে এসছে। এবার এসছে, হ্যাঁ আমি আমি এন্টার মারতে ভুলে গেছি, আমি লিখে বসে আছি। আচ্ছা ঠিক আছে, এই দুটো লিখলি তো, এই দুটো আমি বলছি যে এই দুটো হচ্ছে আমার ডেটা, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমার ডেটা, ঠিক আছে? আমরা সেন্ডার সাইডে আছি, এখন আমরা সেন্ডার সেন্ড করবে, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে ডেটা, তাহলে আমরা চেকসাম মেথডে সেন্ডার সেন্ড করবে, চেকসাম মেথডে অ্যাকচুয়ালি সেন্ডার চেক করবে এরর হচ্ছে কিনা, তাহলে এই দুটো হচ্ছে ডেটা। ওকে, এবার এই দুটোকে তুই যোগ করে ফেল, বাইনারি অ্যাডিশন, এই দুটোকে বাইনারি অ্যাডিশন কর, মানে 10101111 এর তলায় 1110001 লেখ করে বাইনারি অ্যাড কর। বাইনারি অ্যাডিশন কর 10101111 10101111 তার তলায় লেখ 1110001, এই দুটোকে বাইনারি অ্যাড কর। বাইনারি অ্যাড করলে কত হয়েছে বল? 1000 আর 1000 তারপরে। আচ্ছা দেখছি, ওয়ান 1001000 এরকম আসছে কি? না স্যার, এইটা আসছে কি দেখ তো। না স্যার 1000 তারপরে আছে 1000 00 তো আসছে না স্যার। 1000 তারপরে হ্যাঁ 1000 স্যার 000 আছে স্যার।
কোনটা 1 তারপরে 1 হ্যাঁ স্যার। কিন্তু 1 করলে তো 8টা বিট হয়ে যাচ্ছে, তো ক্যারি বিটটা কিন্তু লাস্টের ক্যারি বিটটা কিন্তু ড্রপ হবে, লাস্টে যে ক্যারিটা আসছে ওই ক্যারিটা কিন্তু ড্রপ হবে। 1 করলে কটা হচ্ছে, কটা বিট হচ্ছে, 8টা বিট হয়ে যাচ্ছে না, তুই তো 7 বিটের অ্যাড করছিস, 7 বিটের অ্যাড করলে রেজাল্ট কত হবে, 7 বিট হবে না? অ্যাডিশনটা ভুল হচ্ছে কেন, অ্যাডিশনটা ভুল হলে কি করে হবে? এইটা হচ্ছে অ্যাডিশন 100 1 এইটা হবে 1 আমি করছি, দেখ লেফট টু রাইট, মানে এলএসবি থেকে এলএসবি তে যোগ কর। 1 এ 0 হচ্ছে ক্যারি 1, আবার 1 এ 0 হচ্ছে ক্যারি 1, তারপরে 1 এ 0 হচ্ছে ক্যারি 1, সেই 1টা বসে গেল কারণ 0 ছিল, সেই 1টা বসে গেল। তারপরে আবার 1 এ 0 হচ্ছে ক্যারি 1, আবার 1 এ 0 হচ্ছে ক্যারি 1, এবার এখানে লাস্টের দিকে 1 অলরেডি ছিল, তাহলে 1 ক্যারি ড্রপ, তাহলে 100 1 হ্যাঁ স্যার 100 1 হ্যাঁ এটা হবে। এবার এটা হলো সেন্ডার এন্ডে। এবার সেন্ডার তাহলে কি পাঠাবে রিসিভারকে, চেকসাম মেথডে সেন্ডার রিসিভারকে কি পাঠাবে, সেন্ডার রিসিভার, আচ্ছা এইটাকে এবার কমপ্লিমেন্ট কর, এইটাকে এবার কমপ্লিমেন্ট কর, কমপ্লিমেন্ট মানে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 0 1 1 0 1 1 1, এইটা এবার কমপ্লিমেন্ট হবে 0 1 1 0 1 1 1, এই কমপ্লিমেন্ট হবে করে সেন্ডার রিসিভারকে কি পাঠাবে, সেন্ডার রিসিভারকে পাঠাবে অরিজিনাল যে ডেটাটা মানে 1 0 1 0 1 1 1, এটা একটা, তারপরে হচ্ছে 1 1 1 0 0 0 1, এটা আরেকটা, আর তারপরে কমপ্লিমেন্টের যে রেজাল্টটা মানে 0 1 1 0 1 1 1, এই তিনটে জিনিস, এই যে নিচে লিখলাম, এই তিনটে জিনিস যাবে নেটওয়ার্ক দিয়ে সেন্ডার থেকে রিসিভারে, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস যাবে নেটওয়ার্ক দিয়ে সেন্ডার থেকে রিসিভারে, এই তিনটে জিনিস যাবে, ঠিক আছে, রিসিভারে যাবে। এতক্ষণ যা ঘটলো সেন্ডার এন্ডে ঘটলো, এই অবধি সেন্ডার এন্ড থেকে রিসিভার এন্ডে এসে পৌঁছলো এই নিচের যে ডেটাটা লিখেছি এই সেটটা, এই সেটটা পৌঁছবে, ওকে দেখতে পাচ্ছিস। এবার রিসিভার এন্ডে কি হবে, রিসিভার এন্ডে এই তিনটাকে এবার যোগ কর, ঠিক করে যোগ করবি, রিসিভার এন্ডে এই তিনটাকে যোগ করবি, রিসিভার এন্ডে কি হবে 1 0 1 0 1 1 1, তার সঙ্গে 1 1 1 0 0 1, তার সঙ্গে 0 1 1 0 1 1 1, এই তিনটে যোগ কর, এই তিনটে বাইনারি অ্যাডিশন কর, এই তিনটে বাইনারি অ্যাডিশন করে আমায় বল কত হচ্ছে। এই তিনটে বাইনারি অ্যাডিশন করে আমায় বল কত হচ্ছে। না মোটেই তা হচ্ছে না, মোটেই এটা হচ্ছে না, ঠিক করে যোগ কর, বাইনারি অ্যাডিশন 1 1 এ 0 ক্যারি থাকে 1, আর 0 1 এ 1, 1 1 এ 0 আর ক্যারি 1 থাকে, সেই 1টা পরেরটায় যোগ হয়, 1 প্লাস 1 বাইনারি অ্যাডিশন কি হয় 1 plus 1 binary addition 1 plus 1 is equals to 0 হয় sum, স্যার সব 1 1 1 1 করে হয়ে যাবে, সব 1 1 1 1 করে হয়ে যাবে, সব 1 1 1 1 করে হয়ে যাবে, ওই যে লিখেছে ও, এইটা হচ্ছে অ্যানসারটা হবে, সব কটা 1 1 1 1 হবে, ঠিক আছে। এবার সেই সবকটা 1 1 কে কমপ্লিমেন্ট করলে আমরা কি পাবো, সবকটা 0, সবকটা 1 1 কে আমরা কমপ্লিমেন্ট করলে পাবো সবকটা 0, যদি সবকটা 0 আমার আসে তাহলে আমার ডেটাটা এরর ফ্রি, যদি সবকটা 0 আমার আসে তার মানে আমার ডেটাটা এরর ফ্রি, ওকে। তাহলে 1 1 1
1111 that will be complemented, কমপ্লিমেন্ট করব আমরা, কমপ্লিমেন্ট করব ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি। তো কমপ্লিমেন্টস করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0 0 0 0 0 0 0। সো ডেটা ইজ এরর ফ্রি। এবার তুই যদি চেক করে দেখিস, এবার তুই ধর বললাম আমি তর্কের খাতিরে আমি ধরলাম যে কোনো একটা জায়গায় আমি যখন সেন্ডার থেকে রিসিভারে ডেটা সেন্ড করছিলাম, মানে ওই যে 1010 111, তারপরে 111001, তারপরে ওই যে আমার যে চেকসাম বিট হচ্ছে 011011, এটা চেকসাম বিট বলছে। এই যে তিনটে করছিলাম আমি, এই তিনটের মধ্যে কোনো একটা জায়গায় আমার এরর অকার করেছে। যদি এরকম হয়, মানে ধরা যাক যে এরকম হলো যে 101001 ছিল, তো তারপরে 01 হয়ে গেছে, ওই যে একটা 1 ওটা 0 হয়ে গেছিল। তার সঙ্গে আমি বললাম যে বাকিগুলো হয়তো ঠিকই আছে, 111001, তার সঙ্গে আমি বললাম যে প্লাস 01101111। এইটা যদি হয়, যদি ঘটনাটা ঘটে এরকম, যদি এরকম আমার যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে, যদি এরকম চেঞ্জ হয়ে যায় যে 10101111 এর জায়গায় একটা 0 হয়ে গেছে, এটা যদি হয়, তাহলে এবার যদি তুই এই তিনটাকে যোগ করিস একইভাবে, তাহলে you will never get all ones, then you will never get all ones, there will be 1 0। এবং তাকে যদি তুই রিকমপ্লিমেন্ট করিস তাহলে অবভিয়াসলি সবকটা 0 আসবে না। বুঝতে পারছি কি বললাম? এই যে আমার যদি চেঞ্জ হয়ে গেছে, এই যে বিটটা এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখ এখানে আগে এটা কত ছিল, 1 ছিল, আমি বললাম যে যখন নেটওয়ার্কে ট্রান্সমিট হচ্ছিল বিটটা কোনো কারণে এরর করার ফলে চেঞ্জ হয়ে গেছে, 0 হয়ে গেছে। রিসিভার তো সেটা বুঝবে না, রিসিভার তো সেন্ডার যা পাঠাবে সেটাই ওর কাছে ডেটা, তাহলে রিসিভার এইটাই রিসিভ করবে, এটা রিসিভ করার পরে একইভাবে ও ক্যালকুলেট করবে, ও ক্যালকুলেট করার পরে এখানে কিন্তু অল 1 পাবে না, যেমন আগের তাই তুই যতটা 1 পেলি, এখানে অল 1 পাবে না। কি পাবে? কোন একটা চেঞ্জ হয়ে গিয়ে থাকবে। কি পাবে এখানে? এটা হিসেব করলে দেখ, আমরা যদি এটাকে করি, ধরা যাক এটা যদি 0 হয়ে গিয়ে থাকে, তাহলে এটা যদি 0 হয়ে গিয়ে থাকে, তাহলে দেখ 11001 এ 1, তাহলে তাকে 111 এ 0 হয়ে যাচ্ছে, দেখ এটা 0 হয়ে যাচ্ছে, এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে। যেহেতু এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, টোটাল চেঞ্জ হয়ে যাবে, যেহেতু তাহলে আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটা এরকম হবে 1011 এ 0 ক্যারি 1 11 এ 0 1, মোটামুটি এরকম একটা কিছু আসবে। আমি পুরোটা করলাম না, এরকম একটা কিছু আসবে রেজাল্টটা, ঠিক আছে? একটা 0 হয়ে যাবে, তাহলে সেইটাকে যদি আমি আবার রিকমপ্লিমেন্ট করি, ওইটাকে যদি আমি রিকমপ্লিমেন্ট করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এরকম পাবো 0 0 0 0 0 একটা 1, বাদ বাকি সবকটা 0 কিন্তু একটা 1, এটা এরর। এটা হচ্ছে এরর, তার মানে এটা ইন্ডিকেট করলো এটা এরর। তার মানে তো এইভাবে আমি চেকসামের এররকে ডিটেক্ট করতে পারি, যেটা টিসিপি করে। টিসিপি এভাবে চেকসাম প্রসিডিউর ইউজ করে এররকে ডিটেক্ট করে, যে এরর আছে কিনা সেটা বলে। এটা হচ্ছে চেকসামের কাজ। মানে এই এরর মেকানিজমটা পুরোটাই হেডারের মধ্যেই থাকে। হ্যাঁ, হেডারের মধ্যে ইনফরমেশনটা থাকে, হেডারের মধ্যে ইনফরমেশনটা হেডার ক্যারি করে। ইয়েস, হেডারের মধ্যে এই চেকসাম, বিশেষ করে এই যে চেকসামটা, সেই চেকসামটাও হেডার ক্যারি করে, ঠিক আছে? সেই চেকসামটাও হেডার ক্যারি করে, ঠিক আছে? আমি ছবিটায় আবার চলে যাই, সুবিধা হবে তোদের। এই যে চেকসাম, এই চেকসামটা কোনটা? এই চেকসামটা কি ক্যারি করছে? চেকসামটা ক্যারি করছে এই পার্টটা। এই যে তোকে আমি বললাম দুটো যোগ করার পরে যে আমার দাঁড়িয়ে ছিল প্রথমে 1001000 বা তারপরে সেটাকে রিকমপ্লিমেন্ট করে দাঁড়ালো হচ্ছে 011011। এই যে 011011 যেটা দাঁড়ালো না, সেন্ডার এন্ডে যেটাকে রিকমপ্লিমেন্ট করে, যোগ করার পরে যেটাকে রিকমপ্লিমেন্ট করলাম, মানে কমপ্লিমেন্ট করলাম রাদার, যোগ করার পরে যেটাকে কমপ্লিমেন্ট করলাম, কমপ্লিমেন্ট করার পরে যে পেলাম না 011011, এই 011011 এটা হচ্ছে চেকসাম। 011011 এটা হচ্ছে চেকসাম। এই চেকসামটা হেডারে ক্যারি করছে, হেডার পার্টে এই চেকসামটা থাকছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বুঝলি? হ্যাঁ স্যার। ওকে, হেঁটে গেছে নাকি? ঘেটে গেলে বল, আরেকবার বলবো। ঘেটে গেছে কিনা সেটা বুঝতে পারছি না, মনে বুঝতে পেরেছিস কিনা সেটা বুঝতে পেরেছিস? দেখো সেটাই বোধহয় বুঝতে পারিনি। কি রে, তোরা বুঝতে পেরেছিস কিনা সেটা বুঝতে পেরেছিস?
হ্যাঁ কি বলে না, লজ্জা পায় নাকি বলতে? চ্যাটে লিখতে হবে? বোঝা গেল রে? বল আমাকে একটু, তাহলে কি করে বুঝবো? আমি কি যেন বলছিল, তাড়াতাড়ি বলছিলাম। এবার বল বোঝা গেছে কিনা, তাহলে আবার আমি রিপিট করব, কোনো অসুবিধা নেই, বল। স্যার আর একবার বলুন। আরেকবার স্যার লাস্টের দিকে আরেকবার বলুন। লাস্টের কোনটা, কোন পার্টটা? মানে চেকসাম কাকে বলে সেটা বুঝতে পেরেছিস তো? চেকসাম মেথডটা নিয়ে কোনো অসুবিধা নেই তো? কেমন একটা ঘেটে গেছে। চেকসাম মেথডটা নিয়ে কোনো অসুবিধা নেই তো? চেকসাম মেথডটা কি করে? চেকসাম মেথডটা হচ্ছে ডেটাগুলোকে, ডেটা ব্লকগুলোকে অ্যাড করে। এই যে ধর, আমি আবার বলছি 101110, এটা একটা ডেটা ব্লক, ঠিক আছে? এটা একটা ডেটা ব্লক, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাপোজ এটা একটা ডেটা ব্লক। তার সঙ্গে আরেকটা ডেটা ব্লক ধর আমি বললাম যে 11100001, এটা আরেকটা ডেটা ব্লক, ঠিক আছে? এই দুটো ডেটা ব্লক হচ্ছে ডেটা, এই দুটো হচ্ছে ডেটা অ্যাকচুয়ালি। এবার এই দুটো ডেটাকে অ্যাড কর, বাইনারি অ্যাড কর। চেকসামের মেথড হচ্ছে কি? চেকসামের মেথড হচ্ছে এই দুটো ডেটাকে অ্যাড করে বাইনারি অ্যাডিশন করে যেটা পাওয়া যাবে, এই দুটো ডেটাকে বাইনারি অ্যাডিশন করো, ঠিক আছে? এই দুটো ডেটাকে আমরা বাইনারিতে অ্যাডিশন করি, এই দুটো ডেটাকে আমরা বাইনারিতে অ্যাডিশন করি, ঠিক আছে? বাইনারিতে অ্যাডিশন করে আমি একটা রেজাল্ট পাবো, তো কিছু একটা রেজাল্ট পাবো, কিছু একটা তো রেজাল্ট পাবো, যাই পাবো যেটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটাকে এই দুটো ডেটাকে বাইনারিতে অ্যাড করে আমি একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটাকে এবার আমি কমপ্লিমেন্ট করব, সেই রেজাল্টটাকে আমি কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট অফ দ্য রেজাল্ট, এইটা করব, ঠিক আছে? কমপ্লিমেন্ট অফ দি রেজাল্ট করব, করার পরে সেন্ডার এন্ডে, আমি সবটাই সেন্ডার এন্ডে করছি, কিন্তু সেন্ডার এন্ডে আছি আমি, তো সেন্ডার এন্ডে আমি কি করছি, এই যে ডেটাটা মানে 10111000, এইটা প্লাস হচ্ছে তোমার ওই 11100001, এইটা প্লাস হচ্ছে ওই কমপ্লিমেন্ট অফ দি তোমার রেজাল্ট, এই তিনটাকে, এবার এটাকে প্লাস নয়, এটাকে আমি বলতে পারি যে এই তিনটাকে আমি একসঙ্গে পাঠাচ্ছি, প্লাস নয়, এই তিনটাকে এবার একসঙ্গে পাঠাচ্ছি, প্লাসটা আগে করলাম, এখানে এই তিনটাকে আমি একসঙ্গে কোথায় পাঠাচ্ছি? রিসিভারে পাঠাচ্ছি, এই তিনটাকে আমি একসঙ্গে রিসিভারে পাঠাচ্ছি, ঠিক আছে? রিসিভারে পাঠালাম, রিসিভারে পাঠানোর পর তার রিসিভার কটা ব্লক পেলো, কটা ডেটা ব্লক পেলো? তিনটে ডেটা ব্লক পেলো, একটা হচ্ছে 10111000, এটা একটা 111001, এটা একটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দি রেজাল্ট, এই তিনটে পেলো তো? বা রিসিভার কি করবে? রিসিভার এবার তিনটাকে বাইনারি অ্যাড করবে, আবার 10111000 প্লাস 11100001 প্লাস ওই কমপ্লিমেন্ট অফ দি রেজাল্ট, এই তিনটাকে বাইনারি অ্যাডিশন করবে, এই তিনটাকে বাইনারি অ্যাডিশন করে একটা কিছু পাবে, আরেকটা রেজাল্ট পাবে, আরেকটা রেজাল্ট পেলো, আরেকটা রেজাল্ট বললাম, রেজাল্ট আর পেলো, রিসিভার বলে রেজাল্ট আর বললাম, রেজাল্ট আর পেলো, ঠিক আছে? রেজাল্ট আর পেলো, এই যে রেজাল্ট আরটা পেলো, এই রেজাল্ট আরটাকে এবার কি করবে? রেজাল্ট আরটাকে কমপ্লিমেন্ট করবে, কমপ্লিমেন্ট অফ দি রেজাল্ট আর, যদি সব 0 হয়, যদি সব কটা 0 হয়, তাহলে দেন ইটস ওকে। কমপ্লিমেন্ট অফ দি রেজাল্ট আর যদি 0 হয়, দেন ইটস ওকে। কমপ্লিমেন্ট অফ দি রেজাল্ট আর যদি 0 হয়, তাহলে এগুলো ওকে, এটা ওকে। যদি কমপ্লিমেন্ট অফ দি রেজাল্ট আর 0 না হয়, অন্য কিছু হয়, কোনো একটা বিটে যদি 0 না হয়, তাহলে এখানে এরর আছে। এটা হচ্ছে চেকসাম। তো তোর এত কিছু আপাতত না, মানে মোটামুটি যেটুকু বুঝেছিস বুঝলেই হবে, বেশি ভয় পাওয়ার কিছু নেই। এবার স্যার এই আগে কিছু লিখলেন আপনি 11101, তার কমপ্লিমেন্ট করে 00010, ওই জায়গাটা বুঝতে পারিনি, ওখানটা বলুন। আগে মানে আগে যে অঙ্কটা করাচ্ছিলাম, যে অঙ্ক এইটা এই জায়গাটা, হ্যাঁ ওই টোটাল সব 0 আসার পরে যে তারপরে বললেন এই টোটাল সব 0 আসার পরে আমি দেখালাম যে যদি ধর টোটাল এই 0টা না এসে, টোটাল জায়গাটায় 0টা না এসে, হ্যাঁ এক সেকেন্ড, আচ্ছা তনুমাইকে আমি বলছি, আমি বলছি চেকসাম কোনটা আমি বলছি তোকে, আমি বলছি এখানেই বলে দিচ্ছি,
তন্ময় দেখ আমি এখানে বলে দিচ্ছি, ওকেও বোঝাচ্ছি তোকেও বলছি। আমি যেটা বলেছিলাম এখানে সেটা হলো আগে আমার অ্যাকচুয়ালি কি ছিল, আগে আমার অ্যাকচুয়াল ডেটাটা ছিল এইটা, এইটা আমার অ্যাকচুয়াল ডেটা ছিল 10101111, তার সঙ্গে 111001 এইটা, আর তার সঙ্গে এই যে পার্টটা তন্ময়ের জন্য বলছি, এই যে পার্টটা এই 011011 যে পার্টটা আমি সেন্ডার এন্ডে দুটো বিটকে অ্যাড করে পাচ্ছি, অ্যাড করার পরে কমপ্লিমেন্ট করে পাচ্ছি, সেই পার্টটাই হচ্ছে চেকসাম, সেইটাই হচ্ছে চেকসাম। এই টোটালটা এইটা হচ্ছে চেকসাম, যেটা যেটা আমি সিলেক্ট করে রেখেছি এইটাকে বলছি চেকসাম, ঠিক আছে, এইটা হচ্ছে চেকসাম। আচ্ছা তাহলে আমি কি করেছি এখানে এই ডেটাটার সঙ্গে এই ডেটাটা তার সঙ্গে এই চেকসাম এই তিনটেকে অ্যাড করেছি, এই তিনটেকে আমি অ্যাড করেছি, ঠিক আছে, এই তিনটেকে আমি অ্যাড করেছি, করে আমি রেজাল্ট পেয়েছি, এই তিনটেকে অ্যাড করে আমি কিছু একটা রেজাল্ট পাবো, ঠিক আছে, যে রেজাল্টটা পাবো সেইটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট করলে যদি সবকটা জিরো আসে তাহলে ওকে আছে। কোন ক্ষেত্রে সবকটা জিরো হবে না, কোন ক্ষেত্রে জিরো হবে না, যখন কোনো এরর আকার করবে সেটা আমি দেখাচ্ছিলাম যে কোন ক্ষেত্রে এরা জিরো, এই সবকটা জিরো হবে না যখন কোনো এরর আকার করবে। এরর কখন আকার করবে, এরর আকার করবে যদি কোনো সময় আমার ডেটাটা চেঞ্জ হয়ে যায়, কোনো সময় যদি আমার ডেটাটা চেঞ্জ হয়ে গিয়ে থাকে। কখন চেঞ্জ হয়ে যাবে, এই দেখ এইখানে আমি দেখিয়েছি 1010101, এই যে আগেরটাই কি ছিল 1010, অরিজিনাল ডেটা কি ছিল 1010111, সেই 111 এর জায়গায় একটা 1 জিরো হয়ে গেছে, সেই 11 এর জায়গায় একটা 1 যদি জিরো হয়ে যায় তাহলে যদি তুই সেম জিনিসটা আবার করিস তাহলে দেখবি যে আর সবকটা জিরো আসছে না, যোগ করার ফলে সবকটা জিরো, যোগ করে কমপ্লিমেন্ট করার পরে, যোগ করে কমপ্লিমেন্ট করতে হবে, কমপ্লিমেন্ট করার পরে সবকটা জিরো আসছে না, একটা 1 চলে আসছে, তাহলে সেক্ষেত্রে এটা এরর, এটাই দেখালাম, সেটাই আমি দেখিয়েছিলাম। ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, চেকসাম মানে কমপ্লিমেন্ট অফ দি রেজাল্ট, চেকসাম মানে হচ্ছে রেজাল্টের কমপ্লিমেন্ট, যোগফলের কমপ্লিমেন্ট। ওকে, চেকসাম মানে হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি চেকসামটা বলি সেটা হচ্ছে রেজাল্টের কমপ্লিমেন্ট। তুই একটা করে দেখ, আরেকটা কর আমি একটা দিচ্ছি, কর, নিজেরা না করলে বুঝতে পারবি না। সেন্ডার, আমি বললাম সেন্ডারে আবার ডেটা আছে এরকম, এটা একটা সেন্ডারে এরকম ডেটা আছে, দেখ এইটা একটা লেখ খাতায় লেখ, এইটা একটা খাতায় লেখ, তাড়াতাড়ি লেখ, দেরি হয়ে যাচ্ছে। 1010101, এটা একটা, এইটা এই দুটো লেখ খাতায়, এই দুটো হচ্ছে ডেটা সেন্ডার এন্ডে, এটাকে তুই চেকসামে চেক করবি, তাহলে কি করবি, এই দুটোকে ফার্স্টে বাইনারি অ্যাডিশন কর, ঠিক করে করবি, অ্যাডিশনে ভুল করলে কিন্তু কোনোদিন বুঝতে পারবি না, অ্যাডিশন ঠিক করে করবি। 11001111 আর কি বললাম 1010101, এই দুটোকে বাইনারি অ্যাডিশন কর। এই দুটো বাইনারি অ্যাডিশন করে আমাকে বল কি হয়েছে। না ভুল হলো, ঠিক করে অ্যাডিশন না করলে হবে না, অ্যাডিশন থেকে আসার কথা নয়, অ্যাডিশন করতে বলেছি, ফার্স্ট অ্যাডিশন করতে স্যার বলেছি। এটাই তো আসছে 10111100, আমি বলেছি 11001111, এটা আমার যেটা ছিল। হ্যাঁ ওই আরেকজনকে, হ্যাঁ এইটা আসছে, এইটা না এইটাও আসছে না, এক একজনের এক এক রকম আসছে, যোগটাই তো ভালো করে করতে পারছিস না। 11 এ 0, দেখ প্রথমে এসবি থেকে দেখ, 11 এ হচ্ছে 0, 11 এ 0 ক্যারি থাকে 1, 110 বসলো ক্যারি থাকে 1, পরেরটায় আছে 10, 10 এ 1 হয়, তার সঙ্গে যে ক্যারি 1, তার মানে 11 এ আবার 0, ক্যারি আবার এলো তারপরেরটায় 1, তারপরে কটা 1 এলো, তাহলে 11 এ 0 হলো, 01 এ 1 হলো, ক্যারি চলে এলো উপরে, হ্যাঁ ক্যারি চলে এলো উপরে, তাহলে সেই 10 তে 1 বসলো, তারপরে 1 বসলো, তারপরেরটাতে 1 আসলো, তারপরে 1 হলো 0, তাহলে 0 1 2 3 4টে 1 দুটো 0, এটা কালি এসছে, এটা এসছে 0
1 2 হ্যাঁ 3 স্যার, জিরো 4 চারটে 1 দুটো 0। হ্যাঁ এইটা এসছে, এইটা হ্যাঁ, রাইট। স্যার এটাই তো এসছে, ক্যারি ওয়ানটা নিয়ে তো 1 0 ক্যারি অন ড্রপ, চারটে না, 1 ক্যারিটা ছাড়া। ক্যারিটা ছাড়া, ক্যারি ড্রপ, ক্যারি ক্যারি ডাউন ছাড়া না, স্যার এটা এসছে, এটা এসছে তো হ্যাঁ, ব্যাস, ক্যারি ঠিক আছে। ছাড়া স্যার এটাই এসছে। এটা এসছে স্যার। এইটা হচ্ছে রাইট, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা হলো হচ্ছে তোমার যোগফলটা। এইটা কিন্তু চেকসাম এখনো হয়নি, এইটাকে কমপ্লিমেন্ট করো, এইটাকে এবার কমপ্লিমেন্ট করো। এইটাকে কমপ্লিমেন্ট করো মানে 1 চারটে 0 দুটো 1, এটাকে কমপ্লিমেন্ট করা মানে কমপ্লিমেন্ট অফ 0 1 1 1 1 0 0 এইটা this is checksum, this is checksum, হ্যাঁ this is checksum, ঠিক আছে, এইটা হলো চেকসাম। ওকে, তাহলে এই যে চেকসাম ইনফরমেশনটা এইটাও রেখে দেবে কোথায়, হেডারের মধ্যে, ওই পার্টটাতে হেডারের মধ্যে চেকসামটা রেখে দেবে। এবার করে কাজটা কি করবে অ্যাকচুয়ালি, যদি টোটাল প্রসিডিউরটা আমি দেখি চেকসামে, তাহলে অ্যাকচুয়ালি কাজটা কি হয়, অ্যাকচুয়ালি কাজটা হবে তাহলে অরিজিনাল যে ডেটাটা, অরিজিনাল ডেটা ছিল কত 1 1 0 0 1 1 1, 1 হ্যাঁ 1 এইটা, তার সঙ্গে হচ্ছে 1 0 1 0 1 0 1 এইটা, আর তার সঙ্গে হচ্ছে তুই যেটা পেলি এখন যে 1 1 2 3 4 1 2, এই তিনটেও পাঠাবে রিসিভারে, এই তিনটেও পাঠাবে রিসিভারের কাছে, ঠিক আছে, এই তিনটে যাবে রিসিভারের কাছে, রিসিভার এই তিনটেকে আবার যোগ করবে, রিসিভার এই তিনটেকে আবার যোগ করবে, রিসিভার এই তিনটেকে যোগ করে যে রেজাল্টটা পাবে, রিসিভার এই তিনটেকে আবার বাইনারি অ্যাডিশন করবে, করে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটাকে কমপ্লিমেন্ট করবে, সেই রেজাল্টটাকে কমপ্লিমেন্ট করে যদি সব কটা 0 হয় তাহলে ইট ইজ ওকে, তাহলে ইটস ওকে, যদি 0 না হয়ে অন্য কিছু হয় কোনো একটা বিটও, তার মানে এরর আছে। এই হচ্ছে গল্প, এই অবধি বুঝলেই হবে, এই হচ্ছে গল্প। এই তিনটেকে তুই একটা কাজ করতে পারিস, এই তিনটেকে যোগ করে কমপ্লিমেন্ট করে দেখ 0 আসছে কিনা, হ্যাঁ স্যার, 0ই এসেছে। জিরো আসছে। ব্যাস, that is checksum method, that is checksum method, এটা হচ্ছে checksum মেথডটা। আর 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 এখানে টিসিপি প্রোটোকল কি করছে, সেই মেথডটাকে ফলো করে এবং এই চেকসামের ইনফরমেশনটা এই পার্টটাতে রেখে দেয়, এই হচ্ছে গল্প, ঠিক আছে, বুঝা গেল। এই চেকসামের মেথড পার্টটাকে চেকসাম মানে যে বিটটাকে এখানে রেখে দেয়, এটা গেল। আরেকটা হচ্ছে এখানে আছে তারপরে আর্জেন্ট পয়েন্টার, যদি এই ইউআরজিটা সেট হয়, ইউআরজিটা যদি 1 হয় তাহলে এখানে আর্জেন্ট পয়েন্টারটা কি মানে কোথায় যাবে ডেটাটা সেইটা এখানে লেখা থাকে, আর্জেন্ট পয়েন্টার সেই অ্যাড্রেসটা বা সেই ডেটাটা এখানে লেখা থাকে, আর্জেন্ট পয়েন্টার, এটা গেল একটা, ব্যাস হয়ে গেছে, আর কিছু নেই এর মধ্যে। আর যেটা আছে অপশন শুরু হবে, সেই অপশন ইনফরমেশন এখানে থাকবে, কি অপশন থাকে আমাদের দরকার নেই, থাকবে এখানে অপশন। যদি অতটা না থাকে প্যাডিং, এটা এক্সট্রা বিট, এক্সট্রা যদি কিছু বিট থাকে তাহলে সেটাকে প্যাড করার জন্য এটাকে রেখে দেবে, মানে রিজার্ভের মতো অনেকটা এটা। আর এই যে ডেটা পার্টের মধ্যে ইউজার ডেটা থাকে, এই ডেটা পার্টের মধ্যে ইউজার ডেটা থাকে, তাহলে এইটা হচ্ছে টিসিপি সেগমেন্ট, এই টোটালটা হচ্ছে টিসিপি সেগমেন্ট। টিসিপি সেগমেন্ট যদি আঁকতে দেয় তোকে এই টোটালটা একে বলতে হবে, ঠিক আছে। কি বলতে হবে, কি বলতে হবে সেটা আমি এখানে বলে রেখেছি। সোর্স পোর্ট কি কাজ করে, ডেস্টিনেশন পোর্ট কি কাজ করে, মানে যেটা আমি মুখে বললাম, সিকোয়েন্স নাম্বার কি করে, অ্যাকনলেজমেন্ট নাম্বার কি করে, হেডার লেন্থ, রিজার্ভ বিটের প্রত্যেকটা ফ্ল্যাগের ভ্যালু মানে আর্জেন্ট, অ্যাকনলেজমেন্ট, পুশ, রিসেট এইসব বলে রেখেছি আমি, সিন, এফআইএন এইগুলো। উইন্ডো সাইজ যেটা বলছিলাম, উইন্ডো সাইজ, চেকসাম এতক্ষণ যেটা নিয়ে আমরা বললাম, চেকসাম, আর্জেন্ট পয়েন্টার, অপশনস, এই সমস্ত বলে রেখেছি। তাহলে এইটা হচ্ছে টিসিপি সেগমেন্টের ফরম্যাট, টিসিপি সেগমেন্ট ফরম্যাট। ছবিটা আঁকতে হবে, ছবিটা ইম্পর্টেন্ট আছে, ছবিটা লাগবে, ছবিটা আঁকতে হবে কোশ্চেনে আসলে, ছবিটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ছবিটা এঁকে প্রত্যেকটা জিনিস কি করে সেটাকে, বা প্রত্যেকটা জিনিস কি কত বিট, সেটা বিটগুলো তো এখান থেকে বুঝতেই পারছিস কত বিটের, সেগুলো তোকে বলে দিতে হবে। এটা হলো টিসিপি সেগমেন্ট ফরম্যাট, ঠিক আছে, হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টিসিপির কালেকশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। টিসিপির কানেকশন ম্যানেজমেন্ট করব। টিসিপির কানেকশন ম্যানেজমেন্ট, টিসিপির কানেকশন ম্যানেজমেন্ট বেসিক্যালি 3টে স্টেপে হয়। টিসিপির কানেকশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে সেন্ডারের সঙ্গে রিসিভারের কমিউনিকেশনটা, সেন্ডারের সঙ্গে রিসিভারের কানেকশনটা কি করে হবে, মানে সেন্ডারের সঙ্গে রিসিভারের সঙ্গে প্রথমে ডেটা কানেকশন এস্টাবলিশমেন্ট, তারপরে ডেটা ট্রান্সমিশন, তারপরে কানেকশন রিলিজ, এই 3টে ফেজ আছে। সেন্ডারের সঙ্গে রিসিভারের প্রথমে হচ্ছে কানেকশন এস্টাবলিশমেন্ট, তারপরে হবে ডেটা ট্রান্সমিশন, তারপরে হবে কানেকশন রিলিজ, এই 3টে ফেজ আছে। এই 3টে ফেজ কি করে হয় সেইটা টোটালটা হচ্ছে কানেকশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এই 3টে ফেজের মধ্যে প্রথম ফেজ কি বললাম, প্রথম ফেজ বললাম
কানেকশন এস্টাবলিশমেন্ট। এই কানেকশন এস্টাবলিশমেন্ট ফেজটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় থ্রি ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম। থ্রি ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম। এই থ্রি ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম মানে কানেকশন এস্টাবলিশমেন্টের কথা বলছি, শুধু কানেকশন এস্টাবলিশমেন্টটা। তিনটে পার্ট আছে, কানেকশন এস্টাবলিশমেন্ট, ডেটা ট্রান্সমিশন, কানেকশন রিলিজ। কানেকশন এস্টাবলিশমেন্টের আবার তিনটে স্টেপ আছে, সেই জন্য কানেকশন এস্টাবলিশমেন্টকে বলা হয় থ্রি ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম। যেটা বললাম এত কষ্ট করে, জিনিসটা খুব সোজা, দেখে নে, ছবিতে দেখলেই বুঝে যাবে। কানেকশন এস্টাবলিশমেন্ট এটা হচ্ছে 3 স্টেপ কানেকশন এস্টাবলিশমেন্ট। তুই নিজেই আমাকে বলতে পারবি কি হচ্ছে এখানে। ক্লায়েন্ট এবং সার্ভার দুটো মেশিন আছে, এটা ক্লায়েন্ট সার্ভারও হতে পারে, দুটো ইন্ডিভিজুয়াল নোডও হতে পারে, যেহেতু টিসিপি দুটোই ফলো করে, দুটোই সাপোর্ট করে। তাহলে এখানে কি হচ্ছে, ক্লায়েন্ট সার্ভারকে একটা সিন বিট পাঠাচ্ছে। সিন মানে এই যে সিন বিট যেটা দেখলাম টিসিপি সেগমেন্ট ফরম্যাটে, এক বিটের সিন বিট। সিন বিট মানে সিনক্রোনাইজেশন বিট, মানে আমি তোমাকে ডেটা পাঠাতে চাই, আর ইউ রেডি, আই এম আস্কিং ইউ। তো আমি এই হোয়াটসঅ্যাপে মেসেজ চালাই না যে আমি ক্লাস নেবো, এই সেম বিট ওটা আর কি। ঠিক আছে, আমি তোদেরকে জানাচ্ছি যে আমি ক্লাস নেবো, তুইও তোরা জানিস, তবুও আমি জেনে নিচ্ছি, বারবার করে মনে করিয়ে দিচ্ছি। তো ব্যাপারটা এইরকম। তো ক্লায়েন্ট সার্ভারকে একটা সিন বিট পাঠাচ্ছে, ঠিক আছে, তো সিনক্রোনাইজেশন বিট পাঠালো, ঠিক আছে। সার্ভার ওই সিন বিটটা পাওয়ার পরে সার্ভার দুটো জিনিস করছে। এক হচ্ছে সার্ভার তার নিজের সিন বিট পার্ট পাঠাচ্ছে, মানে বলছে হ্যাঁ আমি রেডি, আর তার সঙ্গে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে। কার অ্যাকনোলেজমেন্ট? ওই যে ক্লায়েন্ট সার্ভারকে যে আগে সিনটা পাঠালো তার অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে। ক্লায়েন্ট সার্ভারকে যে আগে সিন পাঠালো তার অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে। তাহলে সিন আর অ্যাকনোলেজমেন্ট দুটো আসছে সার্ভার থেকে ক্লায়েন্টে। দিয়ে ক্লায়েন্ট আবার কি করলো, ক্লায়েন্ট আবার সার্ভারকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠালো। কার অ্যাকনোলেজমেন্ট? এই যে এই সিন বিটটা যেটা সার্ভার ক্লায়েন্টকে এখন পাঠিয়েছে, সার্ভার ক্লায়েন্টকে যে পাঠিয়েছে সিন বিটটা, তার অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে। তাহলে এইভাবে কানেকশনটা এস্টাবলিশ হলো। এইভাবে আমরা বুঝলাম যে হ্যাঁ আমরা তাহলে ক্লাস নেব, এইভাবে কানেকশনটা এস্টাবলিশ হলো, ঠিক আছে। কানেকশন এস্টাবলিশমেন্ট হয়ে যাওয়ার পরে কি হবে, কানেকশন এস্টাবলিশমেন্ট হয়ে যাওয়ার পরে নর্মাল ওয়েতে ডেটা সেন্ড হবে। যেহেতু ফুল ডুপ্লেক্স সার্ভিস, সার্ভারে ক্লায়েন্টকে পাঠাবে, ক্লায়েন্টও সার্ভারকে পাঠাবে। যেহেতু ফুল ডুপ্লেক্স সার্ভিস, সেজন্য সার্ভারও ক্লায়েন্টকে পাঠাবে, ক্লায়েন্টও সার্ভারকে পাঠাবে, ঠিক আছে। ওকে স্যার আর একবার বলুন। হ্যাঁ বলছি। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, এখন তো হবে না। আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। শুনতে পাচ্ছিস মৌসুম, সৌভিক? হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ বাই। হ্যাঁ 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 আচ্ছা। তো আমি আরেকবার বলছি, যেটা হচ্ছে সেটা হলো যে ক্লায়েন্ট এবং সার্ভার, ঠিক আছে, ক্লায়েন্ট এবং সার্ভার, ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্ট সার্ভারকে সিনক্রোনাইজেশন বিট পাঠাচ্ছে। সিনক্রোনাইজেশন বিট মানে কি, মানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি আর ইউ রেডি টু অ্যাটেন্ড মাই ক্লাস, বা আমি তোমাকে বলছি যে আমি রেডিও বলছি না, আমি তোমাকে বলছি আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস সাচ অ্যান্ড সাচ টাইম। এটা হলো সেম বিট, আমি তোমায় পাঠালাম। ওটা পাওয়ার পরে তুমি কি করবে, তোমরা যেটা করো, তুমি কি করবে, তোমরা আমাকে বলবে হ্যাঁ স্যার, ওকে স্যার, আমরা রেডি। এটা বলবে তো, এটাই তো বলা, এটাই তো জেস্চার আমাদের। তাহলে তখন সার্ভার কি করছে, সার্ভার ক্লায়েন্টকে বলছে ইয়েস আই এম রেডি বলে সিন পাঠাচ্ছে। তার সঙ্গে সার্ভার এটাও বলছে যে তুমি যে সিন মেসেজ তোমাকে পাঠিয়েছিলে, সার্ভার ক্লায়েন্টকে বলছে, মানে প্রথম যে সিন মেসেজটা যেটা ক্লায়েন্ট সার্ভারকে পাঠিয়েছিল, এই যে সিন মেসেজটা, এই যে সিনক্রোনাইজেশন মেসেজটা, সেইটার যে অ্যাকনোলেজমেন্ট, সেইটার অ্যাকনোলেজমেন্ট হচ্ছে এইটা যেটা সার্ভার এখন ক্লায়েন্টকে পাঠাচ্ছে। প্রথম যে সিন মেসেজটা তার অ্যাকনোলেজমেন্ট হচ্ছে এইটা, সেটা যেটা এখন সার্ভার ক্লায়েন্টকে পাঠাচ্ছে। ওকে, এটা গেল। তাহলে কি হলো, সার্ভার ক্লায়েন্টকে কি পাঠালো, একটা হচ্ছে সিন মেসেজ আর একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। কার অ্যাকনোলেজমেন্ট? ক্লায়েন্ট সার্ভারকে যে সিন পাঠিয়েছিল তার অ্যাকনোলেজমেন্ট হলো। কিন্তু এই যে সার্ভার যে ক্লায়েন্টকে সিন পাঠালো তার অ্যাকনোলেজমেন্টটা সার্ভার পাঠাবে না, তাহলে সেইটা পাঠাচ্ছে তার অ্যাকনোলেজমেন্ট। এই সিনের অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে সার্ভার। মানে যা তুমি আমাকে পাঠাচ্ছ তার একটা অ্যাকনোলেজমেন্ট আমি তোমায় পাঠাচ্ছি, যা আমি তোমায় পাঠাচ্ছি তার একটা অ্যাকনোলেজমেন্ট তুমি আমায় পাঠাচ্ছ। তাহলে এটা হলো, এইভাবে কানেকশনটা এস্টাবলিশমেন্ট হলো। এটা হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম। তিনটে ওয়ে কেন? কারণ তিনটে স্টেজে, প্রথম স্টেজে আমি তোমায় জিজ্ঞাসা করলাম, আমি তোমায় ইনফর্ম করলাম। দ্বিতীয় স্টেজে তুমি আমার মেসেজটা পেয়েছো সেটা জানালে এবং তুমি আমায় ইনফর্ম করলে। দুটো জিনিস ঘটছে তোমার এন্ড থেকে, তুমি আমাকে জানালে যে হ্যাঁ আমি আপনার মেসেজ পেয়েছি, আর দ্বিতীয়টা হচ্ছে যে তুমি এটাও বললে যে হ্যাঁ আমি রেডি, ঠিক আছে। আর থার্ড স্টেজে আমি তোমাকে বললাম যে ওকে, তুমি যে আমাকে বলেছো তুমি রেডি, সেটা আমি বুঝেছি, ঠিক আছে। তাহলে এটা হলো থ্রি ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম, রাইট। নেক্সট হচ্ছে
এরপরের স্টেজটা কি হবে? এরপরে হবে ডেটা ট্রান্সমিশন। ক্লায়েন্ট সার্ভারের মধ্যে ডেটা ট্রান্সমিট করবে, সেটা খুব ইজি। ক্লায়েন্ট সার্ভারকে ডেটা ট্রান্সমিট করবে, বা সার্ভার ক্লায়েন্টকে ডেটা ট্রান্সমিট করবে, বা দুজনেই দুজনকে ডেটা ট্রান্সমিট করবে, বিকজ এটা ফুল ডুপ্লেক্স সার্ভিস, দুজনেই দুজনকে ডেটা ট্রান্সমিট করতে পারে। এটা ঘটবে, ওকে, এটা ঘটবে। আর কি হবে? আর হচ্ছে এরপরে কি হবে? এরপরে হবে কানেকশন। এরপরে কি হবে? কানেকশন টার্মিনেশন। এরপরে কি হবে? কানেকশন টার্মিনেশন। কানেকশনটাকে টার্মিনেট করা হবে। তাহলে কানেকশন টার্মিনেশনের কটা ফেজ? কানেকশন টার্মিনেশনের 4টে ফেজ। যেমন কানেকশন এস্টাবলিশমেন্টের 3টে ফেজ, 3-ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম। কানেকশন টার্মিনেশনের 4টে ফেজ। কিন্তু জেনারেলি আমরা কানেকশন এস্টাবলিশমেন্টটাকেই বলি 3-ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম। কানেকশন টার্মিনেশনকে 4-ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম এভাবে আমরা বলি না। কনভেনশনালি টিসিপি তে 3-ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 পপুলার। যে 3-ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম অফ কানেকশন এস্টাবলিশমেন্ট, এটা টিসিপি তে খুব পপুলার। তাহলে সেই জন্য আমরা 3-ওয়ে হ্যান্ডশেকিং মেকানিজম বলি। কানেকশন রিলিজটা 4টে স্টেপে হয়, কিন্তু এইটাকে আমরা 4-ওয়ে কানেকশন হ্যান্ডশেকিং মেকানিজম এসব বলি না, ঠিক আছে? তো এটা 4টে স্টেপে হয়। 4 স্টেপ কানেকশন টার্মিনেশন 4টে স্টেপে হয়। ফার্স্ট স্টেপে কি হলো? ফার্স্ট স্টেপে ক্লায়েন্ট সার্ভারকে বা ইনিশিয়েটর রিসিভার যাই তুমি বলো, তারা সে আরেকজনকে ফিল পাঠালো। ফিল মানে আমি ফিনিশ করতে চাই, আমি ক্লাস শেষ করতে চাই। ফিল আমি বললাম আমি ফিল করতে চাই, আমি ক্লাস শেষ করতে চাই। তুমি কি বললে? তুমি বললে আচ্ছা আমি পেয়েছি আপনার মেসেজ। তুমি বললে আচ্ছা, তুমি কিন্তু তখন এটা বলোনি যে তুমিও শেষ করতে চাও। তার কারণ কি? তখন তোমার হয়তো কিছু বোঝার বাকি থাকতে পারে। আমার হয়তো যা বলা হয়ে গিয়ে থাকে, বলা হয়ে গেছে, কিন্তু তোমার হয়তো পুরোটা এখনো বোঝা হয়নি। তাহলে ন্যাচারালি আমি ক্লাস ফিনিশ করতে চাইলেও তুমি চাইবে না, তাই তো হওয়া উচিত। আমি ক্লাসটা ফিনিশ করতে চাইছি, বাট তুমি চাইবে না, বিকজ তুমি পুরোটা এখনো বুঝতে পারোনি। তোমার কাজ হচ্ছে আমার থেকে পুরোটা বুঝে নেওয়া, আর আমারও কাজ হচ্ছে তোমাকে বুঝিয়ে দেওয়া। তাহলে আমি যদি তোমাকে মেসেজটা পাঠাই, আমি যদি তোমাকে বলি আমার ক্লাস শেষ হয়ে গেছে, তুমি আমাকে এটা বলবে যে ওকে স্যার আমি আপনার মেসেজটা পেয়েছি। তো তুমি আমাকে অ্যাকনলেজমেন্ট করলে যে আমি আপনার মেসেজটা পেয়েছি। এরপরেই কিন্তু আমি ক্লাস শেষ করে দিতে পারছি না। আমি কিন্তু বলতে পারি না আচ্ছা ঠিক আছে তুমি মেসেজটা পেয়েছো, ব্যাস হয়ে গেল, গল্প শেষ, আমি চললাম। তা হবে না। আমি কি করলাম? আমি ওয়েট করছি যতক্ষণ না তুমি বলছো যে আমি ফিনিশ করব। বিকজ হ্যান্ডশেকিং মেকানিজম, ভদ্রলোকের চুক্তি হয়েছে তোমার আমার মধ্যে। তুমি আমার কাছ থেকে পড়া বুঝবি, আমি তোমায় পড়া বোঝাবো। আমি যত চেষ্টা করবো তোমায় বোঝানো, তুমি চেষ্টা করবে পড়া বোঝার। তাহলে তুমি আমাকে বলবে যে আমি তোমার মেসেজ পেয়েছি, ভালো কথা। এরপরেও আমি কিন্তু শেষ করে দিচ্ছি না ক্লাস, আমি বসে আছি। তুমি এরপরে বললে যে হ্যাঁ স্যার এবার আমি শেষ করতে চাই, আমি এবার বুঝে গেছি আমি শেষ করতে চাই। তখন তুমি সেম পাঠালে। এই যে তুমি যখন সেম পাঠালে, আমি বুঝলাম যে তার মানে তোমার সমস্ত বোঝাপড়া ওকে, এভরিথিং ইজ ওকে। তাহলে এবার আমি তোমাকে বললাম তাহলে তোমার যে ফিল্ম মেসেজ আমি সেটা পেয়েছি বলে আমি তার অ্যাকনলেজমেন্ট পাঠালাম। এই হলো। এরপরে আমাদের মধ্যে কানেকশনটা রিলিজ হবে। সো দিস ইজ 4 স্টেপ কানেকশন টার্মিনেশন। প্রথমে আমি তোমায় বললাম ক্লাস শেষ করব, তুমি আমাকে বললে আমি তোমার মেসেজ পেয়েছি। এরপরে আমি বসে আছি, তুমি যতক্ষণ না বলছো যে তুমিও ক্লাস শেষ করবে, তুমি এরপরে বললে আমিও ক্লাস শেষ করব, আমি তখন বললাম যে আমিও তোমার মেসেজ পেয়েছি। এরপরে আমাদের ক্লাসটা শেষ হবে। বুঝে গেছে? সো দ্যাট ইজ 4 স্টেপ কানেকশন টার্মিনেশন। আর এটা 3 স্টেপ কানেকশন এস্টাবলিশমেন্ট। তাহলে 3 স্টেপে কানেকশন এস্টাবলিশ হচ্ছে, 4 স্টেপে কানেকশন টার্মিনেট হচ্ছে। তাহলে টিসিপির কানেকশন এস্টাবলিশমেন্ট এবং কানেকশন টার্মিনেশন এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই গল্পটা ছোট করে এখানে লেখা আছে, এস্টাবলিশমেন্ট আর রিলিজ। ওকে, নেক্সট এই যে বলেছিলাম যে এরর কন্ট্রোল ইন টিসিপি। টিসিপি তে এরর কন্ট্রোল কিভাবে হয়? তাহলে টিসিপি তে এরর কন্ট্রোল হয় 3 ভাবে। একটা হচ্ছে চেক সাম, যেটা নিয়ে আমি এতক্ষণ বললাম। চেক সাম বুঝে গেছো, আর কোনো ডাউট থাকার কথা নয়। ডাউট থাকলে আবার জিজ্ঞাসা করবে, কোনো লজ্জার ব্যাপার নেই। ডাউট থাকলে বারবার জিজ্ঞাসা করবে, হোয়াটসঅ্যাপে করবে, ফোন করবে, কোনো অসুবিধা নেই। গুগল ক্লাসেও জিজ্ঞাসা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানেও জিজ্ঞাসা করতে পারো অবভিয়াসলি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার অ্যাকনলেজমেন্ট। হোয়াট ইজ অ্যাকনলেজমেন্ট? অ্যাকনলেজমেন্ট মানে ওই যে ব্যাপারটা, আমি তোমায় ডেটা পাঠাচ্ছি, তুমি আমায় অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছ। যদি তুমি আমায় অ্যাকনলেজমেন্ট পাঠাতে দেরি করো, তাহলে কি হবে? আমার মনে হবে তুমি ডেটা পাওনি, আমি আবার রিসেন্ড করবো। মানে রিট্রান্সমিশন। তাহলে এই যে চেক সাম, অ্যাকনলেজমেন্ট, রিট্রান্সমিশন, এই 3টে ওয়েতে এরর কন্ট্রোল হয় টিসিপিতে। ওকে, বলে দিয়েছি এগুলো আগেই। কনজেশন কন্ট্রোল। টিসিপিতে কনজেশন কন্ট্রোল কি করে হয়? টিসিপিতে কনজেশন কন্ট্রোল হয় 3টে স্টেপে। টিসিপিতে কনজেশন কন্ট্রোল হয় 3টে স্টেপে। স্টেপগুলোর নাম হচ্ছে, বা 3টে ওয়েতে, 3টে মেথডে। 3টে মেথডের একটার নাম হচ্ছে স্লো স্টার্ট, একটার নাম হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ, আর একটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। 3টে স্টেপে হয়। একটার নাম হচ্ছে স্লো স্টার্ট, একটা নাম হচ্ছে অ্যাডিটিভ ইনক্রিজ, আর একটা নাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ।
জিনিসগুলো একদম সোজা, নামগুলো এরকম, জিনিসগুলো একদম সোজা। আমি একটু একটু করে বলছি, তুই বুঝে যাবি। আমি একটু একটু করে বলছি, তুই বুঝে যাবি, তারপরে নোট আমি দেখিয়ে দিচ্ছি। স্লো স্টার্ট, স্লো স্টার্ট। একটা জিনিস মাথায় রাখবি, সেটা হচ্ছে যে টিসিপির ক্ষেত্রে ওই যে উইন্ডো সাইজটা খুব ইম্পর্টেন্ট। উইন্ডো সাইজ বললাম যে কটা ডেটা একসঙ্গে পাঠানো যাচ্ছে, এটা উইন্ডো সাইজ ইন্ডিকেট করে, ঠিক আছে? কটা ডেটাকে একসঙ্গে পাঠানো যাচ্ছে, ওটা উইন্ডো সাইজ ইন্ডিকেট করে। স্লো স্টার্টে কি হচ্ছে, স্লো স্টার্ট আমি বললাম প্রথমে আমি একটা ডেটা পাঠাবো, ঠিক এরকম ভাবে প্রথমে আমি একটা ডেটা পাঠাবো, ওকে? একটা ডেটা রিসিভ হলো, তারপরে আমি দুটো ডেটা পাঠাবো, দুটো ডেটা রিসিভ হলো, তারপরে আমি তিনটে ডেটা পাঠাবো, এরকম ভাবে প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে হয় না, তারপরে অ্যাকচুয়ালি গুণিতকে হয়, দুটোর পরে চারটে, চারটে পাঠাবো একসঙ্গে, কোনো অসুবিধা নেই। চারটের পরে আটটা পাঠাবো, কোনো অসুবিধা নেই। আটটার পরে 16টা পাঠাবো, অসুবিধা নেই। এরকম ভাবে আস্তে আস্তে আমার একটা হাইয়েস্ট একটা আমার তো উইন্ডো সাইজ তো মানে ইনডেফিনিট নয়, ইনফাইনাইট উইন্ডো সাইজ তো নয়, একটা নির্দিষ্ট সাইজ আছে। তাহলে যদি সেই নির্দিষ্ট সাইজটা যতক্ষণ না অ্যাচিভ করছে ততক্ষণ আমি পাঠাতে থাকবো, ততক্ষণ আমি বাড়াতে থাকবো। এরকম প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে চারটে, তারপরে আটটা, তারপরে 16টা, তারপরে 32টা। সাপোজ আমার উইন্ডো সাইজ হচ্ছে 32, তাহলে 1 2 4 8 16 32, এরকম ভাবে আমি পাঁচ থেকে বাড়াতে থাকবো। ছবিতে দেখলে কিরকম মনে হবে? ঠিক দেখ, ছবিতে দেখলে এরকম লাগবে। ছবিটা হচ্ছে ঠিক এরকম, ছবিটা হচ্ছে ঠিক এরকম। দেখ, প্রথমে একটা ডেটা পাঠিয়েছে, মানে সেগমেন্ট, ডেটা মানে এখানে সেগমেন্ট, টিসিপিতে সেগমেন্ট বলেছি, এটা মানে হচ্ছে স্যার চেঞ্জ হয়নি স্ক্রিন? চেঞ্জ হয়নি, দাঁড়া। এই যে, এই যে দেখ, প্রথমে আমি একটা সেগমেন্ট পাঠিয়েছি, প্রথমে একটা সেগমেন্ট পাঠিয়েছি, তার অ্যাকনলেজমেন্ট পেয়েছি, হলো। তারপরে দুটো সেগমেন্ট পাঠিয়েছি, দুটো অ্যাকনলেজমেন্ট পেয়েছি, হলো। তারপরে চারটে সেগমেন্ট পাঠিয়েছি, চারটের অ্যাকনলেজমেন্ট পেয়েছি। এরকম ভাবে 1 2 4 এরকম ভাবে বাড়াচ্ছে। এটাকে বলা হচ্ছে স্লো স্টার্ট, এটাকে বলা হচ্ছে স্লো স্টার্ট মেথড, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্লো স্টার্ট। তার গল্পটা এখানে লেখা আছে, এই গল্পটা এখানে লেখা আছে। আর এখানে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফের মধ্যে সেই গল্পটাই বলেছি। প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে চারটে, তারপরে আটটা। এই যে এই সিএন উইন্ডো মানে হচ্ছে কনজেশন উইন্ডো সাইজ, উইন্ডো সাইজটা। সিএন মানে কনজেশন বুঝিয়েছে এখানে, আর ডব্লিউএনডি মানে ডব্লিউডি মানে উইন্ডো, সিডব্লিউএনডি অনেক সময় সিডব্লিউএনডি এটা লিখেছে, এটা হচ্ছে কনজেশন উইন্ডো, ঠিক আছে? অত তোকে মাথায় রাখতে হবে না, মানে তুই উইন্ডো সাইজ বলবি বা উইন্ডো সাইজ গুলো না দেখালেও হবে। তুই সেন্ডার রিসিভার একটা সেগমেন্ট, একটা অ্যাকনলেজমেন্ট, তারপরে দুটো সেগমেন্ট, দুটো অ্যাকনলেজমেন্ট, তারপরে চারটে সেগমেন্ট, চারটে অ্যাকনলেজমেন্ট, এইভাবে স্লো স্টার্ট। এটাকেই বলা হচ্ছে স্লো স্টার্ট, ওকে? আচ্ছা, তারপরে বলছে অ্যাডিটিভ ইনক্রিজ। অ্যাডিটিভ ইনক্রিজটা কি? অ্যাডিটিভ ইনক্রিজটা আরো সোজা। অ্যাডিটিভ ইনক্রিজটা কি? অ্যাডিটিভ ইনক্রিজটা বলছি, আমি তো ধরা যাক যে আমি আমার যে ধরা যাক যে ম্যাক্সিমাম উইন্ডো সাইজ বললাম 32, ঠিক আছে? ম্যাক্সিমাম উইন্ডো সাইজ আমি বললাম 32, এট এ টাইম আমি 32টা বাড়াতে পারছি। ম্যাক্সিমাম উইন্ডো সাইজ এটা আমার ছিল, মানে এটা আমি হিসেব করে রেখেছি যে ম্যাক্সিমাম উইন্ডো 32, তাহলে 32 আমি রিচ করে ফেললাম। এভাবে 1 2 4 8 16 32 আমি রিচ করে ফেললাম। 32 রিচ করার পরে আমি থেমে যাবো না, আমি তখনই বাড়ানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি, কারণ আমি যত বেশি একসঙ্গে বাড়াতে পারবো তত তোমার কমিউনিকেশনটা এফিশিয়েন্ট হবে, তাড়াতাড়ি হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি কমিউনিকেশন করা যায়। তো আমি মাল্টিপ্লিকেটিভ ইনক্রিজে কি করব, আমি 32 অব্দি রিচ করে যাওয়ার পরেও আমি থেমে যাবো না, তারপরে আমি একটা একটা করে বাড়াতে থাকবো। মানে 32 অব্দি রিচ করে গেল, তো তারপরে 33, তারপরে 34, তারপরে 35, 35 36 37, এরকম ভাবে বাড়াতে থাকবো। তুই যদি বলিস কতক্ষণ, যতক্ষণ আমি দেখবো কনজেশন হচ্ছে না, যতক্ষণ আমি দেখবো কনজেশন হচ্ছে না। কনজেশন হচ্ছে না কি করে বুঝবো? এই অ্যাকনলেজমেন্ট ঠিক টাইমে আসছে, রিট্রান্সমিট করতে হচ্ছে না, এটাই হচ্ছে মেইন জিনিস। কনজেশন হচ্ছে তখনই যখনই অ্যাকনলেজমেন্ট ঠিক টাইমে আসবে না এবং আমাকে রিট্রান্সমিট করতে হবে। তাহলে কনজেশন হচ্ছে কখন? অ্যাকনলেজমেন্ট ঠিক টাইমে আসছে এবং রিট্রান্সমিট করতে হচ্ছে না। সো দিস ইজ অ্যাডিটিভ ইনক্রিজ, দিস ইজ অ্যাডিটিভ ইনক্রিজ, ওকে? নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ। মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ কি? এইবার তুই তো অ্যাডিটিভ ইনক্রিজ করে করে 32 থেকে 36 এ গেলি, 36 এ যাওয়ার পরে তুই দেখলি কনজেশন শুরু হয়ে গেল, তো ডেটা রিচ করছে না, অ্যাকনলেজমেন্ট আসছে না, আবার রিট্রান্সমিট করতে হচ্ছে কনজেশন। তখন তোকে আবার কমাতে থাকতে হবে, তখন তোকে আবার কমাতে হবে, তখন ডেটাটাকে আবার কমাতে হবে। তার মানে কি আবার 36 থেকে 35 বা 36 থেকে হাফে চলে এলো, অনেক সময় 18, based on the strategy. Okay, so that is multiplicative decrease. তাহলে এইভাবে কনজেশনকে কন্ট্রোল করা হয়, মানে কখন আমি ডেটাটাকে বাড়াবো, কখন আমি ডেটাটাকে কমাবো। তিনটে ওয়ে আছে, একটা হচ্ছে 1 2 4 8 16 32 এরকম ভাবে বাড়ানো,
আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট লিমিট অ্যাচিভ করে যাওয়ার পরেও এক এক করে বাড়ানো। আরেকটা হচ্ছে যখনই আমি দেখলাম যে ওই বাড়াতে বাড়াতে আমার কনজেশন শুরু হয়ে গেছে, তখন আবার আমি ভ্যালুটাকে কমাতে শুরু করলাম। 36 হলে 18, 18 পরে 9, ঠিক আছে, এভাবে কমাতে শুরু করলাম। ঠিক আছে, এই অবধি ঠিক আছে? তাহলে এবার কথা বলবো, এই অবধি ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলেছে। ওকে, তাহলে এবার এই যে বলছি আমি বলছি যে আমি কমাচ্ছি, এই যে একটা নির্দিষ্ট লিমিটের পরে যখন আমার কনজেশন অকার করছে তখন তো আমি আবার কমাচ্ছি, তো এটাকে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ বলছি। তো তার মানে কি উইন্ডো সাইজটা কমাচ্ছি। প্রথমে ছিল ধর 16, প্রথমে ছিল 32, কমিয়ে 16 করলাম, 16 পরে 8 করলাম, 8 পরে 4 করলাম, 4 পরে 2 করলাম। তো এতই ছোট হয়ে গেল যে নেগলিজিবল, 2 হয়ে গেল, 1 হয়ে গেল, এতই ছোট হয়ে গেল, নেগলিজিবল হয়ে গেল। তো এই যে ঘটনাটা, এই যে কমানোর এই যে পদ্ধতিটা করতে করতে একদম ছোট হয়ে যাওয়া এই যে পদ্ধতিটা, এইটার একটা নাম আছে। সেই নামটা হচ্ছে, আমি চ্যাটে লিখছি, সিলি উইন্ডো সিনড্রোম। সিলি উইন্ডো সিনড্রোম। এই যে কমানোর এই যে পদ্ধতিটা, এটার নাম হচ্ছে সিলি উইন্ডো সিনড্রোম। লেখা আছে, চ্যাট নোটে দেওয়া আছে। এটাকে বলা হয় সিলি উইন্ডো সিনড্রোম। ঠিক আছে, তাহলে টিসিপি তে এই ঘটনাগুলো ঘটে। সিলি উইন্ডো সিনড্রোম, এটা টিসিপি তে ঘটে, এটা কিন্তু আর অন্য কোথাও হয় না, টিসিপি তেই হয়। সিলি উইন্ডো সিনড্রোম ওই যে মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজের জন্য হয়। ওই যে একটা নির্দিষ্ট লিমিট বেড়ে যাওয়ার পরে, মানে আমি খুব বাড়ছিলাম, খুব উঠছিলাম, উঠতে দেখলাম কনজেশন অকার করেছে। যেই কনজেশন অকার করলো তখন আর কমিয়ে আমি আর পার পাচ্ছি না, কমাতে এতই ছোট হয়ে গেল যে আর আমার কোনো, আমি নেগলিজিবল হয়ে গেলাম। তো দ্যাট ইজ নোন অ্যাজ সিলি উইন্ডো সিনড্রোম। তো সেই জন্য বেশি না বাড়াই ভালো আর কি, মানে সব ক্ষেত্রেই এটা সত্য, টিসিপির ক্ষেত্রেও এটা সত্য। খুব বেড়েছে, খুব বার বেড়েছে একদম, তারপরে একদম মানে এমন ছোট হয়ে গেল যে সিলি উইন্ডো সিনড্রোম হয়ে গেল। তো এটা হচ্ছে টিসিপির গল্প টোটাল। আমাকে বল তুই বুঝেছিস কিনা? আজকে অনেকটা দেরি হয়ে গেল, নাহলে তাহলে আর ইউডিপিটা কি করবো আজকে, না ইউডিপিটা পরে বলবো? না স্যার, না স্যার, পরে আমি স্যার, পরে। আমি তো জানি। কিছু মাথায় ঢুকছে না স্যার। আচ্ছা, স্যার আমার পুরো 100% নেট শেষ হয়ে গেল। আমার চার্জ শেষ হতে চললো ফোনে। চার্জ আমার নেট শেষ হয়ে গেছে, আমি কি করে অ্যাসাইনমেন্ট জমা দেবো আমি জানি না। আজকে শুভেন্দু স্যারের অ্যাসাইনমেন্ট কি করে জমা দেবো জানি না, পুরো নেট শেষ। আচ্ছা শুভেন্দুকে বলে দিবি এই স্যারের ক্লাস করতে গিয়ে শেষ হয়ে গেছে, আমি বলে দেবো। স্যারকে ওটাই বলতে হবে, না স্যার ভুল বুঝবে আবার। স্যারকে বললিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। আমি তাহলে এই অবধি নোট তোকে শেয়ার করছি। হ্যাঁ স্যার লাস্টের দিকে যেসব এগুলো বললেন না, হ্যাঁ, এগুলো একটু আগের দিন ক্লাস আর পরের ক্লাসে আর একবার বলে দেবেন। লাস্টের এখানটা মাথা থেকে বেরিয়ে গেছে। আমাকে আবার মনে করিয়ে দিবি, আমি আবার বলে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। চলো বাই।